আমাদের চ্যানেলের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে নিচে থেকে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর হ্যাঁ, ভিডিওতে লাইক দিয়ে শেয়ার দিতে মোটেও ভুলবেন না কিন্তু। ড্যাড কি প্রপোজাল দিয়েছিল তোকে? বস বলল আমাকে উনার হয়ে কাজ করতে আর ফারহা ম্যামকে পালিয়ে যেতে সাহায্য করতে। আসলামের কথা শুনে মেঘের চোখ মুখ রেগে লাল হয়ে গেল মনে হচ্ছে। এখনই লাভা বের হবে মেঘের চোখ থেকে। মেঘ অন্য গার্ডদের আদেশ দিল সারা রাত আসলামের উপর টর্চার করে বাকি যে ইনফরমেশন আছে তা বের করে নেওয়ার, আর মেঘের কথা মতো আসলামের উপর টর্চার করতে থাকে বাকিরা। এর মধ্যেই কয়েকবার মেঘ ফারহার খবরাখবর নিচ্ছে, ফারহার রুমে লুকানো সিসি ক্যামেরার মাধ্যমে, আর অন্যদিকে আগুন ভোরবেলা অপেক্ষা না করে নিজের প্লেনে যাওয়ার জন্য রেডি হতে থাকে। আই এম কামিং ফারু, তোর শরীরের একটা ফুলের টোকাও পড়তে দিব না আমি। এবার হই ম্যাগ মরবে, না হই আমি ইস্পার উস্পার করেই ছাড়বো। স্যার সব রেডি, চলুন। আমি আসছি ফারু। উফ বাবা, বাঁচা গেল। সারা রাতে সাইকোটার রুমে আসেনি, কিন্তু এই একই ড্রেস পরে আর কতক্ষণ থাকবো? ফারহা কাবার্ড খুলে নীল স্কার্ট আর সাদা গেঞ্জি নিয়ে শাওয়ার নিতে গেল। রুমে মেঘ না থাকায় ফারহা ওয়াশরুমের দরজা লক না করে শাওয়ারের নিচে দাঁড়িয়ে চুলে শ্যাম্পু দিয়ে লাগলো। হায় মজা। সাইকোটার গলা শুনে পেছনে তাকিয়ে দেখি সাইকোটা বুকে হাত দিয়ে হাঁ করে আমার দিকে তাকিয়ে আছে। পানিতে ভিজে পুরো জামাটা গায়ের সাথে লেপ্টে আছে, শরীরের ভাঁজগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। আর এদিকে সাইকোটা তা হাঁ করে দেখে গিলছে। ভীষণ লজ্জা লাগছে, সাথে রাগও। এভাবে কেউ নক না করে আসে? শালা সাইকো, গন্ডার, মরুভূমির কীট, ধলা চিকা, শেয়ালের শিং, ইঁদুরের লেজ, কালা বিড়াল, লেজ কাটা গরু, কান ছাড়া মিনি হাতি। ফারহা নিজের মনে বকাগুলো দিতে দিতে খেয়াল করলো না মেঘ ফারহার কোমর জড়িয়ে ধরে আছে। ओ मेरी जान, इस तरह धीरे धीरे से मुझे कातिल मत करना। तुमको जब देखती हूँ मेरे दिल की धड़कनें और तेज धड़कती है। दिल चाहता है मैं तुझ में समा जाऊं, समा जाऊं, समा जाऊं। বলে মেঘ ফারহার ভেজা কাঁধে চুমুর বর্ষণ শুরু করলো। মেঘ ছাড়ো আমাকে, মেঘ ছাড়ো। ফারহা মেঘকে সরানোর চেষ্টা করছে, কিন্তু এক চুলও সরাতে পারলো না, বরং মেঘ আরো শক্ত করে জড়িয়ে ধরলো ফারহাকে। হঠাৎ করে মেঘ ফারহার শরীরের কাপড় খুলতে লাগলো। ফারহা চিৎকার করে মেঘকে বারণ করছে, কিন্তু মেঘ ফারহার কোনো কথাই কানে তুললো না। মেঘ তার কাজ করে যাচ্ছে। এখানে আর একটা কথা বলে এখানেই বাসরটা করবো। যান মেঘ, তুমি আজ যা করলে তার ঠিক করলে না। মেঘ ফারহার দিকে তাকিয়ে বাঁকা এসে তোয়ালে জড়িয়ে থাকা ফারহাকে আর পরে কোলে নিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে বেডে শুয়ে দিয়ে মেঘ ওর সবটুকু শরীরের ভার ফারহার উপর ছেড়ে দিল। আহা মেঘ, কি করছো? ওঠো বলছি, আমি চেঞ্জ করব। চেঞ্জ করবে তো জান বাকি, তবে আমি করিয়ে দেবো, কিন্তু তার আগে তোমাকে একটু ভালোবাসতে দাও। তোমার ভালোবাসা পাওয়ার তৃষ্ণা আমাকে দিলে দিলে শেষ করে দিচ্ছে। আজ আমি আমার ভালোবাসা আদায় করে নেব, তুমি চাও বা না চাও। আই রিয়েলি ডোন্ট কেয়ার। কথাটা বলি মেঘ ফারহার চুলে হাত ঢুকিয়ে দিয়ে মেঘের উষ্ণ ঠোঁটজোড়া ফারহার ঠোঁটে মিলিয়ে দিল। ধীরে ধীরে মেঘের ভালোবাসা গভীর থেকে আরো গভীরে যেতে থাকে। মেঘের ভালোবাসা গভীর হওয়ার সাথে সাথে হিংস্রতার রূপ নিতে থাকে। ফারহার চোখ বন্ধ করে দাঁতে দাঁত চেপে সহ্য করে যাচ্ছে মেঘের দেওয়া হিংস্র ভালোবাসা। আফটার 3 আওয়ার্স নিচে পড়ে থাকা তোয়ালেটা তুলে শরীরে কোনোভাবে পেঁচিয়ে প্রচন্ড ব্যথা নিয়ে ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে কাঁদতে থাকে। মেঘের হাত ফারাকে খুঁজে না পেয়ে চোখ মেলে তাকিয়ে দেখে ফারা পাশে নেই। মেঘ চারিদিকে তাকিয়ে ফারাকে না দেখতে পেয়ে ওয়াশরুমের দিকে তাকিয়ে দেখে দরজা লক করা আর পানির আওয়াজ হচ্ছে। মেঘ বুঝতে পারে ফারা ওয়াশরুমে বসে আছে। মেঘ বেড থেকে উঠে ওয়াশরুমে নক করে। যা দরজা খুলো। কিন্তু ভিতর থেকে ফারহার কোনো আওয়াজ না পেয়ে মেঘ টেনশন করতে থাকে। আর এখন যদি তুমি দরজাটা না খোলো তাহলে কিন্তু আমি দরজাটা ভেঙে ফেলবো। তারপর তোমার সাথে কি কি করবো তা তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। ফারহা এবার বেশ জোরে জোরে কেঁদে ফেলে। আসলে ফারহা ভেবেছিল মেঘ ওকে আটকে রাখলেও কখনো ওকে জোর করবে না, কিন্তু আজ মেঘ যা করলো তা ফারহা কল্পনায়ও আসেনি। ফারহা আয়নায় তাকিয়ে দেখে ঠোঁটে, গলায়, কাঁধে, শরীরে বিভিন্ন জায়গায় কামড়ের দাগ লাল কালশিটে পড়ে গেছে। কিছু কিছু জায়গায়
ফারহা পানি দিয়ে জোরে জোরে ঘষে দাগগুলো উঠানোর চেষ্টা করে যাচ্ছে। এদিকে মেঘ পাগলের মতো ছটফট করছে, এটা ভেবে যে ফারহা নিজের কোনো ক্ষতি না করে। Shit, কি করলাম আমি? কেন আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না? কেন? জান পাখি হয়তো এই সবের জন্য প্রস্তুত ছিল। কি করবো এখন? আমি যদি আমার জান যদি নিজে কোনো ক্ষতি করে বসে, তাহলে আমি বাঁচবো কাকে নিয়ে? মেঘ এবার বেশ রেখে দরজায় নক করে বললো, জান লাস্ট বার বলছি, এখন যদি দরজা না খোলো তাহলে কিন্তু আমি দরজা ভাঙতে বাধ্য হব। মেঘ দরজা ভাঙতে যাবে, ঠিক সেই মুহূর্তে ফারহা দরজা খুলে দেয়। সাথে সাথে মেঘ ভিতরে ঢুকে ফারহাকে মুখ ধরে চুমু খেতে থাকে আর বলে, জান তোমার কোথাও লাগেনি তো? আমি হাতে চুমু দিয়ে বলতে লাগলাম, এখানে দাঁড়িয়ে থাকবেন নাকি রুমে যেতে দিবেন? সরি সরি জান, আমি ভুলে গেছিলাম। ফারহা হেঁটে বাইরে আসতে যাবে, তার আগে মেঘ ফারহাকে কোলে নিয়ে ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে দেয়। ফারহা উঠতে যাবে তার আগে মেঘ চোখ গরম করে তাকাতে ফারহা ওখানেই চুপ করে বসে। মেঘ হেয়ার ড্রায়ার বের করে ফারহার ভেজা চুলগুলো শুকিয়ে দিতে লাগলো, আর ফারহা মিররে মেঘের দিকে এক পলকে তাকিয়ে আছে। এই মানুষটার সাথে কত জঘন্যতম কাজ করেছি, যে দোষ এই মানুষটার ছিল না, সেই দোষের শাস্তি আমি তাকে দিয়েছি। ফারহার ধ্যান ভাঙে গালে মেঘের ঠোঁটের স্পর্শ পেয়ে। আম সরি জান পাখি। আমাকে কেন সরি বলছো? মেঘ বুঝতে পারলো ফারহা ওর সরি বলার কারণ বুঝতে পারেনি, তাই আর কিছু বললো না, শুধু ফারহার কানে কানে বলল, জানার থেকে তুমি এই রুম থেকে মুক্ত। তবে ভেবো না এই মেঘ চৌধুরীর হাত থেকে তুমি মুক্তি পেয়েছো, কারণ মৃত্যু ব্যতীত তোমাকে আমার থেকে কেউ ছিনিয়ে দিতে পারবে না। ফারহা মেঘের কথা শুনে এতটুকু বুঝতে পেরেছে মেঘ কখনো ওকে মুক্তি দিবে না, বরং ছেড়ে যেতে চাইলেও হিংস্র ভালোবাসা রূপের সাথে বারবার ওকে পরিচিত হতে হবে। মেঘ, আমি কিছুক্ষণ একা থাকতে চাই। দাও জান পাখি, তোমাকে একা থাকতে দেওয়ার জন্য তোমাকে আমি ভালোবাসি, বেসেছি নিজের সাথে সারাক্ষণ জড়িয়ে রাখবো বলে। মেঘ ফারহার কোমরে হাত দিয়ে কাঁধে মুখ গুজে কথাগুলো বলতে লাগলো। হঠাৎ করে মেঘ ফারহাকে ছেড়ে দিয়ে নিজের ফোনটা খুঁজতে লাগলো। তোমার ফোন? থ্যাঙ্কস জান। ফারহার হাত থেকে ফোনটা নিয়ে কাউকে কল করে কিছু একটা আনতে বলল মেঘ। কলটা কাটার 2 মিনিট পর দরজায় কেউ নক করে মেঘ যে দরজা খুলে দেয়, সাথে সাথে একটা মেয়ে কিছু খাবার নিয়ে রুমে ঢুকলো। টেবিলের ওপর রেখে যা, আর শোন দুপুরে হালকা খাবার বানাবি, সাথে চিকেন স্টু, ওকে? এদের কথা শুনে মনে হলো মেয়েটা এ বাড়ির সার্ভেন্ট, তবে মেয়েটা আমার বয়সী মনে হয়। ওকে দিয়ে মেঘের সব ইনফরমেশন বার করতে হবে আমাকে। মনে মনে কথাগুলো ভাবতে থাকে ফারহা, কিন্তু ফারহার ভাবনায় ছেদ ঘটায় মেঘ। জান মেয়েটির নাম নীলা, ওই বাড়ির সব কাজ করবে, ইভেন রান্নাটাও করবে। শুধু তুমি বলে দেবে কি কি খাবে। এখন চলো, খাবারগুলো ফিনিশ করতে হবে তোমাকে। মেঘ ফারহাকে নিজে হাতে খাইয়ে দেয়। ফারহাও মেঘকে খাবার খাইয়ে দেয়। এটা দেখে মেঘ ভীষণ খুশি, কিন্তু কিছুক্ষণ যেতেই ফারহার চোখ মুখ খিচে পেট চেপে ধরে। ফারহার এমন অবস্থা দেখে মেঘ অস্থির হয়ে যায়। জান কি হয়েছে, তোমার পেট ব্যথা করছে? ফারহা পেট চেপে ধরে ধীরে ধীরে বলতে লাগলো, পেটে চিনচিনে ব্যথা করছে মেঘ, আমি আর পারছি না। মেঘ সাথে সাথে গাইনি ডাক্তারকে কল করে। হ্যালো ডক্টর, আমি মেঘ চৌধুরী বলছি। ইয়েস মিস্টার চৌধুরী, বলুন, কোনো প্রবলেম? ইয়েস ডক্টর, আমার স্ত্রী হঠাৎ করে পেটে চিনচিনে ব্যথা অনুভব করছে। ও আই সি। আচ্ছা মিস্টার চৌধুরী, এই ব্যথা শুরু হওয়ার আগে কি আপনারা শারীরিক সম্পর্কে জড়িয়েছিলেন? ইয়েস ডক্টর। বুঝতে পেরেছি। আমি কিছু মেডিসিনের নাম বলে দিচ্ছি, আপনি কাইন্ডলি মেডিসিনগুলো আনিয়ে মিসেস চৌধুরীকে খাইয়ে দিবেন, তাহলে উনি ঠিক হয়ে যাবে। আর একটা কথা, 2-3 দিন শারীরিক সম্পর্ক করা থেকে দূরে থাকবেন প্লিজ। ডক্টর মেডিসিনগুলোর নাম বলে দিতে মেঘ কল ডিসকানেক্ট করে দ্রুত মেডিসিনগুলো একজন গার্ডকে আনতে বলে। মেঘ ফারহার কাছে গিয়ে হাঁটু মুড়ে ফারহার হাত ধরে বসে পড়ে। জানবো কি, বিশ্বাস করো তোমাকে আমি কষ্ট দিতে চাই, কিন্তু তোমাকে হারিয়ে ফেলার ভয়ে কাজগুলো করতে বাধ্য হয়েছি। আমি মাথা নিচু করে বললাম, মেঘ, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। ফারহার কথা শুনে মেঘ নিজের কানকে বিশ্বাস করতে পারছে না যে তার জান পাখি নিজের মুখে ওকে ছেড়ে না যাবে বলেছে। তুমি সত্যি বলছো জান? আকুল চোখে তাকে আবারও জিজ্ঞাসা করলো মেঘ। হ্যাঁ মেঘ, আমি সত্যি বলছি, আমাকে নিয়ে তোমাকে আর ভয় পেতে হবে না, আমি কোথাও পালিয়ে যাব না। মেঘ বসা থেকে উঠে বসে ফারহাকে জড়িয়ে ধরে কপালে ঠোঁট ছুঁয়ে দেয়। ওয়েলকাম টু বাংলাদেশ বস।
প্লেন থেকে নেমে আসতে গার্ডরা আগুনকে ফুলের বুকে দিয়ে ওয়েলকাম জানাতে লাগলো। আগুন বুকে নিয়ে অন্য গার্ডদের হাতে দিয়ে সোজা গাড়িতে উঠে বসলো। বাড়িতে চলো। কিছুক্ষণ পর বাড়িতে ঢুকে আগুন একটা হট শাওয়ার নিয়ে চেঞ্জ করে ল্যাপটপ নিয়ে বসে পড়ে। তারপরে আগুন বিশ্বস্ত গার্ড নক করে। কামিং। ল্যাপটপে চোখ রেখে আসতে বলল আগুন। আগুন ল্যাপটপ থেকে চোখ সরিয়ে গার্ডের দিকে তাকিয়ে বলল, মেয়েটা বেঁকে বসবে না তো? না বস, কারণ আপনার কথা মতো মেয়েটির পুরো পরিবার আমাদের কাছে বন্দি আছে। যদি কথা মতো কাজ না করে তাহলে সব কটাকে জানে শেষ করে দেব। ওয়েল ডান রিক, এই জন্য তোমাকে এত পছন্দ করি। আমার কথা শেষ হওয়ার আগেই বুঝতে পারো আমি কি বলতে চাইছি। বস, আপনাকে দেখে তো এত কিছু শিখেছি। থাক, আর মেয়েদের মতো লজ্জা পেতে হবে না। তবে একটা কথা মনে রাখো, আমার ফারহাকে চাই এট এনি কস্ট, তবে ওর কোনো হার্ম ছাড়াই। বস, আপনি যা চান তাই হবে। ওকে, এখন রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করো রিক। বস, আপনার আসার সাথে সাথে এই শহরের বড় রেস্টুরেন্টে খাবার অর্ডার করে দিয়েছি। 5 মিনিটের মধ্যে পার্সেল এসে পড়বে। আগুন রিকের কথা শুনে মৃদু হেসে রিককে যেতে বলে। চোখে আবার ল্যাপটপ নিল। রিক চলে যেতে আগুন ল্যাপটপে ফারহাদ দুষ্টুমি মাখার ছবিগুলো দেখতে লাগলো। ডোন্ট ওয়ারি বেবি, তোকে আমি খুব তাড়াতাড়ি আমার কাছে নিয়ে আসবো। শুধু মাছের টপ গেলার অপেক্ষা। আগুন এক রহস্যজনক হাসি দিয়ে ফারহাদ ছবিতে চুমু দেয়। ড্যাড, একটা ব্যাড নিউজ আছে। মিহুর কথা শুনে নিউজ চোখ সরিয়ে মিহুর দিকে তাকাতেই মিহুর মুখ কালো করে আরহান চৌধুরীর দিকে তাকিয়ে আছে। ব্যাড নিউজটা কি মিহু? ড্যাড, মেয়েটি কাল রাতে পালিয়েছে। হোয়াট? বসা থেকে উঠে দাঁড়িয়ে আরহান চৌধুরী বলল, মিহু, তুমি কি বলছো? এটা তুমি বুঝতে পারছো? তুমি জানো মেয়েটা যদি অন্য কারোর হাতে বা পুলিশের হাতে পড়ে তাহলে আমার সব প্ল্যান ফ্লপ হয়ে যাবে। ড্যাড, মেয়েটি গার্লসদের বোকা বানিয়ে পালিয়েছে। ও চলছে। বোকার মতো কথা বলো না মিহু। তুমি এই মেয়েটাকে আর খুঁজে পাবে না। আমি একে ফোন করেছি, সবটা জানাতে হবে। ড্যাড, তুমি একের সাথে কথা বলবে? এছাড়া আর কোনো ওয়ে নেই মিহু। শুধু আল্লাহকে ডাকো যেন একে আমার উপরে রেগে না যায়। মিহু চিন্তিত হয়ে কিচেনে চলে গেল পানি খেতে। কারণ আরহান চৌধুরীর মুখে একে নামটা শুনে মিহুর গলা শুকিয়ে গেল। কারণ আন্ডারওয়ার্ল্ডে কিং একে, যার কথায় দেশে বিদেশে নারী পাচার, অস্ত্র পাচার, দেশের মহামূল্যবান জিনিস চুরি থেকে বিদেশে বিক্রয় করা, আর এর থেকেও ঘৃণা কাজ করে একে। অল্প বয়সী মেয়েদের বিক্রি করে, আর যারা সুইসাইড করে তাদের কিডনি বের করে নেয়। বাচ্চাদের পর্যন্ত রেহাই দেয় না এই নরপিশাচ। আর এই নরপিশাচের সাথে হাত মিলিয়েছে আরহান চৌধুরী। না, ড্যাডকে এই নোংরা জগতের সাথে থাকতে দেওয়া যাবে না। ড্যাড ফারার ক্ষতি করতে গিয়ে ভাইয়ের ক্ষতি করে ফেলছে। এটা কেন ড্যাডকে বোঝাতে পারছি না আমি। পুরো পানিটা খেয়ে মিহু নিজের মনে মনে কথাগুলো বলতে লাগলো। মিহু, গ্লাসটা টেবিলে রাখতেই পিছন থেকে আরহান চৌধুরী গলা পেয়ে পিছনে ফিরে দেখে আরহান চৌধুরী দাঁড়িয়ে। ইয়েস ড্যাড। একের সাথে আমার কথা হয়েছে। মেয়েটির সম্পর্কে সবটা বলে দিয়েছি। কি বললো তোমার বস? তেমন কিছু না, শুধু বলল এই নিয়ে না ভাবতে, তিনি সবটা দেখে নেবে। তবে একটা কাজ করতে বলেছে, যত গার্ড আছে তাদের নাম ফোন নাম্বারটা ওনাকে মেল করতে বলেছে। ভাইয়ের গার্লসদের নাম্বার দিয়ে উনি কি করবেন? অবাক হয়ে জানতে চাইল মিহু। হয়তো আমাকে সাহায্য করবে তাই। বাকিটা বলতে না দিয়ে মিহু বলে উঠল, আর তাই তুমি হ্যাঁ বলে দিলে? ড্যাড, তুমি খুব ভালো করেই জানো ভাই এখনো মেন্টালি সিক। এই অবস্থায় তুমি যদি ভাইয়ের বিরুদ্ধে কিছু করতে যাও বা ফারার কোনো ক্ষতি করার চেষ্টা করো, তাহলে আমি বলবো ফলটা তুমি খুব একটা ভালো পাবে না। মিহু, আমি আমার কাজ কেমন ফল পাবো কি না তা তোমাকে জানতে হবে না। আমি ওই মিডল ক্লাস মেয়ের সাথে মেঘের সম্পর্ক আমি আগেও মানিনি, আর এখনো মানবো না। মাইন্ড ইট। আরহান চৌধুরী রেগে কটকট করে হেঁটে উপরে চলে গেল। এদিকে মিহু পড়ল বড় বিপাকে। না পারছে ভাইয়ের সাইড নিতে, আর না পারছে বাবার অন্যায় আবদারগুলোর সাইড নিতে। নো ড্যাড, নো। তোমাকে আর বিপদে যেতে দিব না আমি। তোমার অন্যায়গুলো দেখে আমি আর মুখ বুজে থাকবো না। তোমাকে আটকাতে যদি আমাকে ফারার সাহায্য নিতে হয়, আমি তাই নিব। মিহু গাড়ির চাবি নিয়ে বেরিয়ে যায়। যা, তুমি রেস্ট করো, আমি একটু বাইরে যাচ্ছি, ছোট্ট একটা কাজ আছে। তোমার যদি কিছু প্রয়োজন হয় তুমি নীলাকে বলো, তবে হ্যাঁ, বেড থেকে 1 পাও নিচে দেবে না। গট ইট?
মেঘ, একটা কথা ছিল। না জান, এখন কোনো কথা নয়। তুমি এখন চুপটি করে রেস্ট করবে, তারপর আমি এসে একসাথে লাঞ্চ করবো, তারপর শুনবো তোমার সব কথা, ঠিক আছে? মেঘের কথায় ফারহা মাথা নেড়ে সম্মতি জানাতে মেঘ ফারহার ঠোঁট জোড়া দখল করে নেয় কিছু মুহূর্তের জন্য, তারপর ছেড়ে দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। এদিকে ফারহা কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়ে, তবে ফারহা ফিল করে কেউ তার হাত পা বাঁধার চেষ্টা করছে। এটা ফিল করতেই ফারহা ঘুম ভেঙে যায় আর সামনে তাকিয়ে দেখে নীলাকে। ফারহা বেশ অবাক হয় নীলা এই সময় রুমে দেখে, কিন্তু তার থেকেও বেশি অবাক হয় ফারহা ওর হাত পা বাঁধা দেখে। সরি ম্যাম, স্যারের নির্দেশ অনুযায়ী আপনার হাত পা বাঁধতে বাধ্য হলাম। তার মানে মেঘ আমার হাত পা বাঁধতে বলেছে? মানে না। হ্যাঁ, মেঘ কি এখনো আমাকে বিশ্বাস করে উঠতে পারছে না? আমি তো বললাম আমি পালাবো না, তাহলে কেন? ফারহা মেঘের এমন ডিসিশনে ভীষণ অবাক হয়, সাথে প্রচন্ড রাগ ভর করে ফারহার মাথায়। নীলা, আমার হাতে পায়ের বাঁধন খুলে দাও এখনই, নয়তো। ম্যাম প্লিজ ভুল বুঝবেন না আমাকে। আমি বা মেঘ স্যার কেউ আপনার ক্ষতি চাই না। মেঘ আমার ক্ষতি চায় না, তাহলে হাত পা বাঁধতে বললো কেন শুনি? মেঘ স্যার তো বলেনি। কথাটা বলে নিজের মুখ হাত দিয়ে চেপে ধরল নীলা। বুঝতে পারলো ফারহার সামনে বেফাস কথা বলে ফেলেছে। মেঘ বলেনি? তাহলে কোন স্যার বলেছে? নীলা, স্পিক আপ, বলো আমাকে। ফারহা বেশ রেগে বলতে থাকলো, ম্যাম আমি এক্ষুনি আপনার হাত পার বাঁধন খুলে দিচ্ছি। নীলা তাড়াতাড়ি করে ফারহার হাত পায়ের বাঁধন খুলে দিয়ে দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। সাথে সাথে নীলার ফোনটা বেজে ওঠে। নীলা ফোনটা দেখে ভয়ে ভয়ে কলটা রিসিভ করে। কাজটা কি হয়েছে? না স্যার। হোয়াট? তোর কি প্রাণের মায়া নেই নাকি? তোর পরিবারের প্রতি কোনো ভালোবাসা নেই? কোনটা? স্যার বিশ্বাস করুন, আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু ম্যামের ঘুম ভাঙে যাওয়ার কাজটা আর করে উঠতে পারিনি। ইভেন ম্যাম তো আমাকে সন্দেহ করতে শুরু করেছে। ড্যাম ইট, এক্ষুনি বসকে খবরটা জানাতে হবে। আর শোন, আমি ইনস্ট্রাকশন না দেওয়া পর্যন্ত কিছু করতে যাবি না। গট ইট? জি স্যার। নীলা কল ডিসকানেক্ট করে কিচেনের দিকে যাওয়ার জন্য ঘুরতে সামনে তাকিয়ে দেখে একটা মেয়ে দাঁড়িয়ে। মেয়েটাকে দেখে নীলা বেশ ঘাবড়ে যায়, এটা ভেবে যে মেয়েটা ওর কোনো কথা শুনতে পেয়েছে কিনা। নীলা মেয়েটার দিকে এগিয়ে যায়। আপনি কে, আর এখানে কি চান? আমি কে এটা তোমার না জানলেও চলবে। ফারা কোথায়? ওই দিকের রুমটায় আছে। ফারা, তো তুমি এখানে? আসতে হলো, কারণটা না হয় পরে বলবো, এখন বলো কেমন আছো? মিহু, তোমার মুখের হাসি তো অন্য কথা বলছে। তুমি যে শুধু আমাকে এখানে বিদ্রুপ করতে আসোনি তা আমি খুব ভালো করেই জানি। ভেরি ইন্টেলিজেন্ট তুমি ফারা। যাই হোক, আমি চাই না 5 বছর আগের ওই খারাপ অতীতটাকে আবার টেনে হিচড়ে সামনে নিয়ে আসতে। তবে এটাও চাই না আমার ভাই আবার কোনো ধোঁকা পাক। মিহু, যা বলতে চাও ক্লিয়ার করে বলো। ফারা, তুমি ভালো করেই জানো ড্যাড তোমাকে আগেও পছন্দ করতো না, আর এখনো করে না। ড্যাড তোমার ক্ষতি চায়, আর তার জন্য ইন্টারন্যাশনাল মাফিয়া একে, যাকে আন্ডারওয়ার্ল্ডের কিং বলে, তার সাথে হাত মিলিয়েছে। বাট আমার ক্ষতি করার জন্য একজন মাফিয়ার সাথে হাত মিলিয়েছে? আরহান চৌধুরী? ওকে তাহলে আমিও দেখছি কি করে উনি আমার ক্ষতি করে। মিহু, একটা হেল্প করবে আমার? ইয়েস, অফকোর্স। বলো কি হেল্প চাই তোমার? বেশি কিছু না, তুমি এই আন্ডারওয়ার্ল্ডের কিং একের ছবি বা এমন কোনো ইনফরমেশন যেটা তুমি জানো তা আমাকে বলো। প্রথমত, আমি এই একে কখনো দেখিনি, তবে হ্যাঁ, ইনফরমেশন বলতে ড্যাডের কাছে মেঘ ভাইয়ের সব গার্ডসদের নাম এবং তার নাম্বার দিতে বলেছে। গ্রেট। আচ্ছা, এই ইনফরমেশনগুলো কি তুমি কালেক্ট করবে? হ্যাঁ, কেন? তার মানে কি তুমি চাইছো? হ্যাঁ, তুমি একদম ঠিক ভাবছো, ওইটাই তোমাকে করতে হবে। ওকে, তাই হবে। আর এই নাও একটা ফোন, এটাতে আমার নাম্বার সেভ করা আছে, প্রয়োজন পড়লে কল দিও। থ্যাংক ইউ। ফোনটার সত্যি আমার খুব দরকার ছিল, আমার ফোনটা মেঘ নিয়ে নিয়েছে। আচ্ছা ফারা, এখন আমি আসি।
ভাইয়ের লোকদের লুকিয়ে এসেছি, আর যেতেও হবে লুকিয়ে। তাই এখনই আমাকে বের হতে হবে, কারণ এখন ওদের লাঞ্চের সময়। ওকে মিহু, কিন্তু সাবধানে। মিহু মেঘের লোকদের লুকিয়ে বেরিয়ে যায় অনেক কষ্ট করে। কিন্তু মিহুর এ বাড়িতে আসা, ফারার সাথে দেখা করার সবটাই একের কানে পৌঁছাতে বেশি সময় লাগলো না। ওদেরকে টর্চারি রুমে নিয়ে যাবে, আসছি। মেঘের কথা মতো দুটো লোককে মেঘের সেই ভয়ঙ্কর রুমটায় নিয়ে গেল। একজনকে লোহার পেরেক দিয়ে ফ্লোরের সাথে হাত আটকে দিল, আর অন্যজনকে হাত পা বেঁধে নিচে ফেলে রাখলো। মেঘের এক হাতে লোহার শিক, যেটা আগুনে পুরো লাল টকটকে হয়ে আছে, আরেক হাতে ইলেকট্রিক তার, তাই নিয়ে এগিয়ে আসছে লোকটার দিকে। এদিকে লোকটা হাতের যন্ত্রণার সাথে মেঘের ভয়ঙ্কর রূপ দেখে ভয়ে চিৎকার করতে লাগলো, আর মেঘ এক পৈশাচিক হাসি দিতে লাগলো। আমাকে ছেড়ে দিন স্যার, আমি এই ভুল বেঁচে থাকতে করব না, মাফ করে দিন স্যার। মাফ করবো? হ্যাঁ, তোদেরকে মাফ করবো? কথাটা বলে রুম কাঁপিয়ে হাসতে লাগলো। মেঘের হাসি দেখে লোক দুটো যেন আরো ভয় কাঁপছে, কারণ মেঘকে যতদূর ওরা চেনে, মেঘ তখনই এভাবে হাসে যখন মেঘ ভয়ঙ্কর কিছু ঘটায়। কিলো, তোরা এভাবে কাঁপছিস কেন? স্যার, আমাদের এই শেষবারের মতো মাফ করে দিন। ওকে ডান, তোদের মাফ করে দিলাম, বিশ্বাসঘাতকতার শাস্তি তো তোদের পেতেই হবে। মেঘ প্রথম লোকটার চোখে গরম লোহার শিক ঢুকিয়ে দিয়ে চোখ বের করে আনে। লোকটা যন্ত্রণার চিৎকার করতে লাগলো। মেঘ পৈশাচিক হেসে লোহার শিকটা লোকটার কলিজায় ঢুকিয়ে দেয়। পাশের পড়ে থাকা লোকটা স্তব্ধ হয়ে গেল ভয়ে। লোকটা প্রসব করে ফেললো। মেঘ কেমন একটা ভটকা গন্ধ পেয়ে পাশে তাকিয়ে দেখে ভয় প্যান নষ্ট করে ফেলেছে। মেঘ বাঁকা হেসে ইলেকট্রিক তারটা লোকটার ভেজা কাপড়ে ফেলে দিল। বস, এদেরকে ইতু আর মিঠুর কাছে করবে। ইতু আর মিতু হচ্ছে মেঘের পোষা হায়না। মেঘ এদের ভালোবেসে ইতু মিতু বলে ডাকে। মেঘের যখন মুড থাকে না কাউকে টর্চার করা, তখন জীবন্ত অবস্থায় তাদের হায়নার সামনে ফেলে দেয় মেঘ। মেঘের কথা মতো আসলাম আধমরা দুজনকে নিয়ে হায়নার খাঁচায় ফেলে দিতেই ক্ষুধার্ত ইতু মিতু হিংস্র হয়ে ঝাঁপিয়ে পড়ে লোক দুটোর উপর ছিঁড়ে কামড়ে ছিন্ন ভিন্ন করে ফেলে। বস, এরা তো আপনার লোক, তাহলে এদেরকে এইভাবে? বাকিটা বলতে না দিয়ে মেঘ বলে উঠল, আসলাম, তোকে ক্ষমা করেছি শুধুমাত্র তোকে আমি ভালোবাসি বলে। তুই এত বছর আমার সাথে আমার ছায়া হয়েছি, আমার সব অর্ডার বিনা প্রশ্নে পালন করে গেছিস। তোকে আমি বিশ্বাস করি, কিন্তু অন্ধবিশ্বাস না। তাই বলছি, নেক্সট টাইম যদি আমার বিরুদ্ধে বা আমাকে না জানিয়ে কিছু করেছিস, তাহলে সেই দিনই তোর জন্য শেষ দিন হবে। জাস্ট মাইন্ড ইট। মেডিসিনগুলো সাবধানে রাখতে হবে আমাকে, নয়তো মেঘের চোখে পড়ে যেতে পারে। কিন্তু এগুলো লুকাবো কোথায়? ফারা চারিদিকে তাকিয়ে দেখতে থাকে কোথায় মিহুর দেওয়া মেডিসিন গুলো লুকানো যায়। হ্যাঁ, মিহু চলে যেতে ফারা মিহুকে মেসেজ করে মেঘের সুস্থ হওয়ার জন্য যে যে মেডিসিন ও নেওয়া প্রয়োজন সেগুলো যেন আজ যে কোনো উপায় নিয়ে আসতে। মিহু ফারহার মেসেজ পেয়ে হসপিটালে চলে যায়, কারণ মেঘের জন্য ডক্টরের সাজেশন অনুযায়ী মেঘকে মেডিসিন দিবে। মিহু ডক্টরের সাথে কনসাল্ট করে জেনে নেয় মেঘকে কি কি মেডিসিন দিতে হবে। সেই অনুযায়ী মিহু সব মেডিসিন লুকিয়ে ফারহাকে দিয়ে যায়। ফারহা মেডিসিনগুলো কাবার্ডের উপর রাখবে বলে চুল নিয়ে উপরে উঠতে দেখে কাবার্ডের উপর এক কোনায় ক্যামেরা রাখা। ফারহা ভয় পেয়ে যায় ক্যামেরা দেখে, কারণ এটা মেঘের কাজ। এটা বুঝতে ফারহার বিন্দু মাত্র বেগ পেতে কষ্ট হয়নি, কিন্তু ফারহা ভয় পাচ্ছে এটা ভেবে যে মেঘ জানতে পেরে যাবে মিহু ওর সাথে এখানে দেখা করতে এসেছিল। ফারহা মেডিসিনগুলো উপরে না রেখে নেমে গেল। তারপর মেডিসিনগুলো আর লুকিয়ে না রেখে ড্রয়ারে রাখলো। ফারহা বসে বসে আরহান চৌধুরীকে কি করে শায়েস্তা করা যায় এটাই ভাবতে থাকে। তখনই ফায়ারিং এর শব্দে ফারহা কেঁপে ওঠে। ছুটে জানালার কাছে যায় ফারহা। বাইরে তাকিয়ে দেখে মেঘ ওর গার্ডদের উপর বৃষ্টির মতো গুলি করছে, আর গার্ডরা একে একে মাটিতে লুটিয়ে পড়তে লাগলো। হঠাৎ চোখের সামনে এমন ভয়ঙ্কর দৃশ্য ফারহা সহ্য করতে না পেরে মেঘের নাম ধরে জোরে চিৎকার করে অজ্ঞান হয়ে গেল। ফায়ারিং করার সময় মেঘ ফারহার গলা পেয়ে উপরে তাকিয়ে দেখে ফারহা অজ্ঞান হয়ে পড়ে গেল। সাথে সাথে মেঘ বাকি লোকদের ফেলে রেখে দৌড়ে বাড়িতে ঢুকে যায়। জানবাকি, ওপেন ইউর আইজ প্লিজ। জানবাকি, দেখো তোমার মেঘ তোমার সামনে দাঁড়িয়ে। জান, চোখ খোলো, কি হয়েছে তোমার? ফারহাকে কোলে নিয়ে পাগলের মতো করতে লাগলো মেঘ। তখনই নীলা গ্লাসে পানি নিয়ে রুমে আসে। স্যার, পানিটা নিয়ে ম্যামের চোখে মুখে ছিটিয়ে দিন, ম্যামের জ্ঞান ফিরে আসবে। মেঘ নীলার হাত থেকে পানির গ্লাসটা নিয়ে ফারহার চোখে মুখে পানি ছিটিয়ে দিতে লাগলো। কিছুক্ষণ পর ফারহার জ্ঞান ফিরে আসতেই ফারহা মেঘের কাছ থেকে ছিটকে দূরে সরে গেল। মেঘ ফারহার কাণ্ড দেখে হতবাক হয়ে গেল। সামনে নীলা থাকায় কিছু বলল না। স্যারকে খবর দিতে হবে। নীলা রুম থেকে বেরিয়ে গিয়ে কিচেনে চলে গেল।
তুমি এভাবে আমার কাছ থেকে দূরে সরে গেলে কেন? হ্যাঁ, তুমি খুনি, মেঘ দ্য কোল্ড মার্ডারার। ফারহার কথাটা শুনে মেঘ হা হা করে হেসে উঠে। মনে হয় ফারহা কোনো জোক শোনালো মেঘকে। ও জান পাখি, তুমি জানো তো হাউ মাচ আই লাভ ইউ, কিন্তু তুমি তো মানতে চাও না। তাই তো আমার অগোচরে আমার বোনের সাথে পালিয়ে যেতে চাইছো। কথাটা বলার সময় মেঘ চোখ মুখ লাল হয়ে গেল। মনে হয় এখনই গিলে খাবে ফারহাকে। ফারহা মেঘের কথা শুনে এক ঝোঁক গিলল। তার মানে মেঘ সবটা জেনে গেছে। এখন কি করব আমি? না, মেঘকে বোঝাতে হবে সামনে যে কত বড় বিপদ অপেক্ষা করছে তা ওকে জানাতে হবে। ফারহা নিজের মনে মনে কথাগুলো ভাবছিল, কিন্তু ফারহা নিজের ভাবনায় এতটাই ডুবে আছে যে মেঘ ওর দিকে আগুন দৃষ্টিতে তাকিয়ে আছে তা ফারহা খেয়াল করছে না। মেঘ হুট করে ফারহাকে নিজের কোলে বসিয়ে গলায় কামড় বসিয়ে দিল আচমকাই। মেঘের এমন কাণ্ডে ফারহা স্ট্যাচু হয়ে গেল, কিন্তু মেঘ শুধু গলায় থেমে থাকেনি। মেঘের রাগটা ফারহার উপর ভালোবাসার বর্ষণ নেমে আসছে। ফারহা মেঘের কোল থেকে ওঠার চেষ্টা করেও কোনো লাভ হয়নি, বরং মেঘ এক হাত দিয়ে ফারহার কোমর চেপে ধরে রুডলি কিস করতে থাকে। গলা ছেড়ে দিয়ে ফারহার ঠোঁটজোড়া নিজের ঠোঁটের আয়তায় নিয়ে নেয়। কোনো মতে নিজেকে মেঘের কাছ থেকে ছাড়াতে পারছি না, বরং বেশি মোচড়ামুচড়ি করতে মেঘ ঠোঁট কামড়ে ধরে যন্ত্রণা চোখের কোণে পানি চলে আসলো। হঠাৎ করে মেঘ ফারহাকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে সোজা ওয়াশরুমে চলে গেল। আর ফারহা মেঘের এমন কাণ্ড দেখে হা করে তাকিয়ে ভাবছে মেঘ হঠাৎ এমন বিহেভ কেন করলো। ফারহা উঠে কিচেনের দিকে যেতে লাগলো, কারণ মেঘ সকালে বলে গিয়েছিল দুপুর একসাথে লাঞ্চ করবে। তাই ফারহা নিজের খাবারটা আনার জন্য রুম থেকে বের হয়। স্যার, বিশ্বাস করুন, এর থেকে বেশি কিছু জানি না। কেন মেঘ স্যার গার্ডদের শুট করলো? জাস্ট সেট আপ। মীরা, তুমি হয়তো চাও না তোমার পরিবারের কেউ বেঁচে থাকুক, আর তাই হয়তো আমাদের সাথে বেইমানি করতে না। স্যার, আল্লাহর কসম বলছি, আমি কাউকে কিচ্ছু বলিনি। আমি তো আপনাকে আরো ইনফরমেশন দিলাম। ম্যামের সাথে মিহুর দেখা করতে এসেছিল। এটা হয়তো তোর আই ওয়াশ ছিল, বাট রিমেম্বার ইট। আর যদি এমন কোনো ভুল হয় তাহলে। বাকিটা বলতে না দিয়ে নীলা বলে উঠলো, না স্যার, আর ভুল হবে না। গুড, এখন রাখছি, আর ঘন্টায় ঘন্টায় সব ইনফরমেশন আমাকে দিতে হবে। ওকে ওকে স্যার। নীলা কল ডিসকানেক্ট করে ফোনটা টেবিলে রেখে এক গ্লাস পানি দ্রুত খেয়ে শেষ করে পিছনে তাকাতে ভয় পেয়ে যায়। বস, আমাদের আরেকটু সতর্ক হতে হবে, নয়তো যে কোনো সময় সব প্ল্যান বানচাল হয়ে যেতে পারে। রিকের কথা শুনে হাতে থাকা গরম ব্ল্যাক কফির মগটা টেবিলে রেখে রিকের দিকে তাকায়। বানচাল হবে মানে? কি বলতে চাইছিস তুই? বস, 50 কোটি টাকার ডিলটা করার সময় পুলিশ কি করে যেন সব খবর পেয়ে যাচ্ছে, আর ঠিক সময় প্যালেসে এসে হাজির হচ্ছে। লাস্টবার ধরা পড়তে পড়তে বেঁচে গেছি। রিকের কথা শুনে রেগে টেবিলে রাখা কফির মগটা সজোরে নিচে ছুঁড়ে মেরে বলল, কোন পুলিশ অফিসারের এত বড় কলিজা যে আমার কাজে বাধা দেই? তার নামটা জানতে চাই আমি। রায়হান শিকদার। ঠিক আধ ঘন্টা পর এই অফিসারকে আমি আমার সামনে দেখতে চাই, রিক। ওকে বস, বাট উনি তো আইনের লোক। এভাবে তুলে আনলে পুরো পুলিশের ফোকাস আমাদের হতে পারে বস, আর তাতে তো আমাদের সমস্যা হবে। আই ডোন্ট কেয়ার রিক, আমি ওই 2 পয়সার অফিসারকে আমার সামনে দেখতে চাই। ওকে বস। বস, আরেকটা নিউজ আছে ম্যামের। ফারহার কথা শুনে আগুন তার রাগটা কমিয়ে শান্ত হয়ে রিকের দিকে তাকায়। বস, মেঘ চৌধুরী ম্যামের সাথে। এইটুকু বলে থেমে গেল রিক। মেঘ কি করেছে ভারুর সাথে? ক্লিয়ার করে বল রিক। কপাল কুচকে জানতে চাইল আগুন। মেঘ চৌধুরী ম্যামের সাথে ফিজিক্যাল টর্চার করছে। কথাটা বলে মাথা নিচু করে ফেলল রিক, কিন্তু কথাটা আগুন শুনে রাগে কপালের রগগুলো ফুলে উঠল। চোখ দুটো লাল চকচকে হয়ে আছে। মনে হয় এখনই মেঘকে সামনে পেলে এই চোখ দিয়ে মেঘকে ভস্ম করে দিবে। লিভ। বস, শুনবেন তো? আই সেড লিভ রিক। জোরে চিৎকার করে বলল আগুন। আগুনের রাগ দেখে রিক আর কিছু বলার সুযোগ পেল না, রুম থেকে বেরিয়ে গেল। রিকের বলা কথাগুলো বারবার আগুনের মাথায় ঘুরপাক খাচ্ছে। আগুনের চোখের সামনে ভেসে উঠছে মেঘ কিভাবে ফারহাকে আদর করছে, কতটা কাছাকাছি আছে। ওরা ভাবতে খুন চেপে বসেছে আগুনের মাথায়। যতক্ষণ না ফারহাকে নিজের কাছে আনতে পারছে ততক্ষণ আগুনে শান্তি নেই।
ম্যাম, আ- আপনি এখানে? হ্যাঁ, কেন আসতে পারি না বুঝি? ছি ছি ম্যাম, কি বলছেন এটা? তো আপনাদের বাড়ির, আপনি যেখানে খুশি যেতেই পারেন, কিন্তু আমি বলছিলাম আপনি তো অসুস্থ, তাই আর কিছু প্রয়োজন হলে আমাকে ডেকে পাঠাবেন। সারাক্ষণ বেডে শুয়ে থাকতে ভালো লাগছে না, তাই ভাবলাম লাঞ্চটা আমি সাজিয়ে নিয়ে যাই মেঘের জন্য। আপনাকে কষ্ট করতে হবে না ম্যাম, আমি এক্ষুনি খাবার সাজিয়ে গুছিয়ে রুমে দিয়ে আসছি। নীলা ফারহার মতামতের অপেক্ষা না করে কিচেনে ঝুঁকে খাবার সাজাতে লাগলো। ফারহা ডাইনিং টেবিলে চেয়ার টেনে বসে পড়ে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার জন্য পেটে আবার চিনচিনে ব্যথা অনুভব করতে লাগলো ফারহার। ম্যাম, খাবার রেডি, স্যারকে ডেকে আনবো? না নীলা, তার থেকে খাবারটা রুমে দিয়ে আসো। নীলা খাবারটা রুমে নিয়ে যেতে ফারহার নজর নীলার ফোনটার দিকে পড়ে। ওয়াশরুম থেকে বের হয়ে দেখি জান রুমে নেই। আবারও রাগে মেঘের মাথা ধুপ করে চলে উঠল। কিন্তু ঠিক তখনই নীলা মেয়েটা খাবার নিয়ে রুমে ঢোকে, আর পিছনে জান। ও, তার মানে খাবার আনতে হবে বলে যেটা আমার রুমের বাইরে গেছিল। এটা ভেবেই মেঘ মুচকে এসে তোয়ালে দিয়ে চুলের পানি মুছতে লাগলো। ঠিক আধা ঘন্টা পর আগুনের সামনে চেয়ারে হাত পা অবস্থায় বসে আছে রায়হান শিকদার, আর আগুন রায়হানের ঠিক সোজাসুজি আরেকটি চেয়ারে বসে হাতে গান নিয়ে আঙ্গুলের ফাঁকে ঘুরিয়ে যাচ্ছে। অফিসার মাথা তুলে আগুনের দিকে তাকাতে রায়হান এক প্রকার শক খেয়ে গেল, আর আগুন অফিসারের মুখ দেখে হু হা হা করে হেসে উঠল। তা দেখে অফিসার রাগে কটমট করে বলে উঠল, শালা হারামি, তুই এইসবের নাটের গুরু? আমার তো তোর ওপর আগেই সন্দেহ ছিল, কিন্তু তা যে সত্যি হবে এটা ভাবতে পারিনি। আগুন অফিসারের মুখে গালি শুনে রাগ না করে উল্টো এক পৈশাচিক হাসি দিয়ে অফিসারের মুখ চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে, তুই ব্লাডি ফুল, কি ভেবেছিলি আমার কাছে বাধা দিয়ে প্ল্যান করে আমাকে অ্যারেস্ট করে প্রমোশন নিবি? হ্যাঁ, তোর মতো চুনিপুটিকে এই আগুন এক মুহূর্তে পিষে ফেলতে পারে জানিস তো নাকি? তোর কি মনে হয় জানোয়ার, আমাকে বন্দি করে রাখলে তোর সব কাজ পারফেক্টলি চলবে? আরে তোর প্ল্যানে আমার জল ঢালতে 2 মিনিটও লাগবে না। আমি তোর ডেরাই থেকেও তোর সব প্ল্যান ডিল ক্যান্সেল করতে আমাকে বাইরে যেতে হবে না। অফিসারের কথা শুনে আগুন একটু ঘাবড়ে যায়, কারণ এমন ভয়ঙ্কর পরিস্থিতিতেও অফিসার যেভাবে স্ট্রংলি ওর কথার পাল্টা জবাব দিয়েছে, তাতে মনে হয় ওকে যে কিডন্যাপ করা হবে এটা বেশ বুঝতে পেরেই কোনো নতুন চাল চলে এসেছে। আগুনের ভাবনার ছেদ ঘটে অফিসারের অট্ট হাসির আওয়াজে। কি হলো মিস্টার খান, এভাবে চমকে উঠলেন কেন? নিশ্চয়ই ভাবছো আমি এত কনফিডেন্সলি কথাগুলো কি করে বললাম, তাই তো? অফিসারের কথা শুনে আগুন তেড়ে অফিসারের কাছে যেয়ে অফিসারের বুক বরাবর এক লাথি মারে। অফিসার চেয়ার থেকে ছিটকে মাটিতে পড়ে যায়। সাহস কি করে হয় আমার সাথে গেম খেলার? তুই জানিস না আমি তোর সাথে ঠিক কি কি করতে পারি? এইটুকুতেই এই অবস্থা, আর কিছুক্ষণ পর যা ঘটবে তা কি করে হজম করবি তুই? আগুন কিছু বলতে যাবে, ঠিক তখনই রিক দৌড়ে আসে। বস, কি হয়েছে, এভাবে দৌড়ে আসলি? বস, আমাদের এক্ষুনি এই জায়গা থেকে অন্য কোথাও শিফট হতে হবে, কারণ আমার লোকেরা মাত্র খবর দিলে পুলিশের পুরো ফোর্স আমাদের ডেরায় এসে গিয়েছে। রিকের কথা শুনে আগুনের বুঝতে বাকি নেই অফিসারের কথায় হেয়ালিগুলো। রাগে আগুনের মাথা টনটন করছে, ইচ্ছে করছে অফিসারকে এখানেই মেরে ফেলতে, কিন্তু আগুন তা করবে না, কারণ আগুন অফিসারকে কঠিন একটা শিক্ষা দিতে চায়। আগুন একটা ধারালো চাপাতি বের করে অফিসারের পা দুটো এক কোপ আলাদা করে দিল। কি অফিসার, কেমন লাগছে এখন? না মানে কেমন ফিল করতেন পা দুটো হারিয়ে? আগুন হাসতে হাসতে সেখান থেকে পুরো লোকজন নিয়ে বেরিয়ে যায়, আর অফিসার সেখানে ছটফট করতে করতে জ্ঞান হারিয়ে পড়ে থাকে। আমি রিয়েলি সারপ্রাইজড জানাকি, আমার বিশ্বাসই হচ্ছে না তুমি স্ব ইচ্ছায় আমাকে নিজের হাতে খাইয়ে দিচ্ছ। মেঘ, একটা কথা জানতে চাই, তোমার কাছে সত্যি করে বলবে? ফারহা মেঘের কথা টোটাল ইগনোর করে পাল্টা প্রশ্ন করলো, অবশ্যই, আমি তোমাকে কখনো মিথ্যা বলি না। জান, তুমি যা জানতে চাও প্রশ্ন করো, আমার জানা থাকলে সত্যিটাই তোমাকে বলো। এতগুলো খুন তুমি কেন করলে মেঘ? ফারহার কথা শুনে মেঘ মৃদু হেসে ফারহার গাল দুটো ধরে চুমু দিয়ে বলে, আমি জানতাম তুমি এমন কোনো প্রশ্ন করবে, তবে আমি এই প্রশ্ন উত্তর তোমাকে দেব। হ্যাঁ, আমি ওদেরকে খুন করেছি, কারণটা হলো তুমি। কারণটা আমি? মানে? হ্যাঁ, কারণটা তুমি আমার থেকে তোমাকে কেড়ে নেওয়ার জন্য কেউ একজনের টাকা দিয়ে কিনে নিয়েছিল। ইভেন তোমার আমার প্রত্যেকটা মোমেন্টের খবরাখবর পৌঁছে যেত তার কাছে। তুমি
জানলে কি করে মেঘ যে তোমার গার্ডরা তোমার সাথে বিশ্বাসঘাতকতা করছে? ও জান, তোমার হাজবেন্ড কোনো কাঁচা খেলোয়াড় না, বুঝলে? আমি আমার প্রত্যেকটা লোকেদের স্পেশাল ফোন ইউজ করতে দিই, যে ফোন দিয়ে তারা শুধুমাত্র আমার সাথেই কথা বলবে। কিন্তু আমি ব্যতীত অন্য কোনো ব্যক্তি বা অন্য কোনো নাম্বারে কল করলে তার কল রেকর্ডিং প্রুফ সহ আমার ফোনে চলে আসে। ফারা এতক্ষণই সবটা বুঝতে পারলো, গার্ডদের এভাবে মারার কারণটা। তবে এটা বুঝতে পারছে না কে এইসব করছে। মেঘ কে এইসব করছে তা কি জানতে পেরেছো? না, এটা এখনো জানা যায়নি, কারণ প্রত্যেকবার একটা প্রাইভেট নাম্বার থেকে ওদের কল করতো। আচ্ছা, এটা আগুন নয় তো? আমি তো কয়েকবার এই ব্রেসলেটের কালো বাটনটা চেপে ধরেছিলাম। নিশ্চয়ই আগুন বুঝতে পেরেছে আমি বিপদে আছি, আর তাই হয়তো ওই সব করেছে। ফারা আগুনের কথা ভাবতে ভাবতে মেঘকে খাইয়ে দিচ্ছে। তখনই মেঘ শয়তানি করে ফারার আঙ্গুলে কামড় বসিয়ে দেয়। আহ, এটা কি করলে মেঘ? সিম্পল, আমার বউ আমাকে খাওয়ানোর সময় অন্য কারোর ধ্যানে মশগুল থাকবে, এটা তো আর হতে পারে না, তাই না জান? বলেই চোখ মেরে দিল মেঘ। এদিকে ফারা রেগে আগুন হলেও ফারা ভাবছে কি করে মেঘকে মেডিসিন গুলো খাওয়াবে। তখনই মেঘ ফারাকে বলে উঠল, কি ভাবছো জান, মেডিসিন গুলো আমাকে কি করে খাওয়াবে, তাই তো? মেঘের মুখে মেডিসিনের কথা শুনে ফারা যেন আকাশ থেকে পড়লো। ফারা ভাবতে পারেনি মেঘ বিষয়টা এভাবে জেনে যাবে। তারপরও ফারা না ঘাবড়ে মেঘকে বোঝানোর জন্য কিছু বলতে যাবে, তখনই মেঘ হাত দিয়ে থামিয়ে দেয় ফারাকে। আমি জানি জান পাখি, তুমি কেন এই মেডিসিন গুলো আমাকে খাওয়াতে চাও। না, আমি তোমার কাছে কোনো কৈফিয়ত চাইছি না, কারণ আমি তোমাকে আমার নিজের থেকেও বেশি বিশ্বাস করি। তুমি যদি নিজ হাতে আমাকে বিষও খেতে দাও, আমি চোখ বন্ধ করে বিষ পান করে দেবো। মেঘের আবেগ মাখা কথাগুলো ফারার মন ছুঁয়ে গেল। ফারা ভাবছে, 5 বছর আগে যদিও মেঘকে এভাবে অসুস্থ না করে দিতাম, তাহলে হয়তো আজ মেঘ সম্পূর্ণ সুস্থ একটা জীবন যাপন করত। হয়তো সে জীবনটা জুড়ে আমার অস্তিত্ব ছড়িয়ে থাকতো। আনমনে ফারহার দু চোখে নোনা জল জমতে শুরু করেছে। মেঘ ফারহার হঠাৎ এমন চুপ করে থাকা দেখে আবারও ফারহার আঙ্গুলে কামড় বসিয়ে দেয়। সাথে সাথে ফারহা চমকে উঠে মেঘকে বালিশ দিয়ে মারতে থাকে। স্যার, এখন কি করব? আপনি প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি এ কাজ করতে পারবো না। তাই বুঝি মীরা? তাহলে নিজের পরিবারের মরামুখ দেখার জন্য প্রস্তুত হও। না, দয়া করে আমার পরিবারের কোনো ক্ষতি করবেন না। আপনি যা বলবেন তাই করব। আপনি যা বলবেন আমি তাই করব। তার বিনিময়ে আমার পরিবারকে মুক্তি দিন। এই তো লক্ষ্মী মেয়ের মতো কথা। তাহলে শোন, কিছুক্ষণ পরে একজন গার্ড এসে একটা পার্সেল দিয়ে যাবে। ওটাতে ঘুমের মেডিসিন আছে, ওগুলো বাড়ির গার্ডের খাবারে মিশিয়ে দিতে হবে। আর হ্যাঁ, তা করতে হবে মেঘ বাড়ি থেকে বেরিয়ে যাবার পরে, মনে থাকবে? জি স্যার। কল ডিসকানেক্ট হতেই কান্নায় ভেঙে পড়ে নীলা। ওদিকে মেঘ ফারহার লাঞ্চ শেষ করে মেঘকে ফারহা মেডিসিন গুলো খাইয়ে দিয়ে ট্রেটা নিয়ে রুম থেকে বের হয়ে দেখে নীলা কাঁদছে। ফারহা নীলার কান্না দেখে কিছুটা আন্দাজ করতে পারে, সোজা কিচেনে গিয়ে প্লেটগুলো রেখে নীলার জন্য খাবার বেড়ে নিয়ে আসে। নীলা! ফারহার গলা পেয়ে নীলা দ্রুত চোখের পানি মুছে নিজেকে স্বাভাবিক করে পিছনে তাকিয়ে দেখে ফারহা খাবার প্লেটে হাতে দাঁড়িয়ে আছে। ম্যাম, আপনি এখানে? কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে ডাকতে পারতেন। চুপ, একদম চুপ। এত কথা বলো কেন? এই নাও, খাবারটা খেয়ে নাও। আমাদের খাওয়া শেষ। তুমি কার জন্য অপেক্ষা করছো? আমি খাবার নিয়ে এসেছি। ফারহার কথাগুলো শুনে নীলার মনে হলো ওর বড় বোনকে না খাওয়ার জন্য শাসন করছে, যেন কত বছরে চেনা ফারহা। কি হলো? এভাবে তাকিয়ে না থেকে দ্রুত খাবারটা খেয়ে রেস্ট করো। আর শোনো, এখন কিছু প্রয়োজন নেই আমাদের, তাই তুমি খেয়ে কিছুটা সময় ঘুমিয়ে নিও। ওকে ম্যাম। এভাবে কিছুদিন পেরিয়ে গেল, কিন্তু নীলা কিছুতেই গার্ডদের খাবারে মেডিসিন গুলো মিশাতে পারেনি। তার জন্য সেই লোকটার থেকে ঘন্টায় ঘন্টায় পরিবারকে হারানোর হুমকি শুনতে হয় নীলাকে। তবুও সে হার মানেনি, ফারহাকে সবটা বলার চেষ্টা করে যাচ্ছে। এদিকে মেঘেরও হেলথ আগের থেকে বেশ ভালো। ফারহার কথা মতো ঠিক সময় মেডিসিন গুলো খাচ্ছে মেঘ। কিন্তু এদিকে আরহান চৌধুরী কিছুতেই ফারহাকে মেনে নিতে পারছে না। আন্ডারওয়ার্ল্ডের কিং একের সাথে যোগাযোগ রেখেই যাচ্ছে। জান পাখি, আমার টাইটা কোথায়? সেকেন্ড ড্রয়ারে সবটা আছে মেঘ। বাহ, বউ তো দেখি সবটা গুছিয়ে রেখেছে, কিন্তু আমার তো এখন বউকে আদর করতে ইচ্ছে করছে। এটার কি হবে? জান, আমি পাচ্ছি না। কোথায় রেখেছো? আরে আমার তো অফিসে দেরি হয়ে যাচ্ছে বাবা।
মিথ্যে বলল মেঘ। সবটাই হাতের কাছে, টাই ঘড়ি, বলের সানগ্লাস, রুমাল, বেডে কোট প্যান্ট। উফ, এই মেঘ না দিন দিন প্রচুর মিথ্যা বলা শুরু করেছে। আমি বেশ বুঝতে পারছি। মেঘ, তুমি কেন মিথ্যে বলছো? মেঘের বারবার চেঁচামেচি শুনে পাড়া চেঞ্জ না করে চাওয়াল পেছিয়ে রুম থেকে বের হয়ে কোমরে হাত দিয়ে রাগি চোখে মেঘের দিকে তাকিয়ে থাকে। আহা, মর যাওয়া। আমি বুকে হাত দিয়ে বললাম, ড্রামা কিং, ড্রামা রেখে দ্রুত রেডি হয়ে অফিসে যাও। অলরেডি 10টা বেজে গেছে। ফারার কথায় কোনো কর্ণপাত না করে মেঘ ফারহার দিকে তাকিয়ে আছে নেশা ভরা চোখে। ধীরে ধীরে ফারহার দিকে এগোতে লাগলো। এদিকে ফারহা মেঘের চোখ মুখ দেখে বুঝতে পারলো মেঘ এখন কি করতে চলেছে। মেঘ কাছে আসার আগেই ফারহা এক দৌড় দিয়ে ওয়াশরুমে ঢুকে পড়তে চাইল, কিন্তু তার আগে মেঘ ফারহার হাত টেনে ধরে বেডের উপর শুয়ে পড়ল। মেঘ ফারহার হাত দুটো বেডের সাথে চেপে ধরে চুলে মুখ গুজে দিয়ে ফারহার চুলের ঘ্রাণ নিতে থাকে। মেঘ, কি করছো? বাকিটা বলার আগে মেঘ তার উষ্ণ ঠোঁট জোড়া দিয়ে ফারহার ভিজা ঠোঁট দুটো নিজের আয়ত্তে নিয়ে নেয়। কিছুক্ষণ পর ঠোঁট জোড়া ছেড়ে দিয়ে ফারহার কানের কাছে মুখ এনে মেঘ বলে উঠল, তোমার স্নিগ্ধ চাহনিতে হারিয়ে যাই বারবার, তোমার চুলের গন্ধে মাদকতায় মরতে চাই বারবার, তোমার শরীরের ভাঁজে ভাঁজে আমার দেওয়া স্পর্শ ছুঁয়ে দিতে চাই বারবার, তোমার মনের আকাশ জুড়ে আমি থাকতে চাই, তোমার মাঝে নিজেকে খুন হতে দিতে চাই। মেঘের কথাগুলো শুনে মনে হলো শীত দ্বারা বেয়ে কোনো ঠান্ডা স্রোত বয়ে গেল। মেঘ যে এতটা হিংস্র থেকে রোমান্টিক হতে পারে তা আমার সত্যি ধারণার বাইরে ছিল। কিন্তু আজ যে মেঘকে বাইরে যেতেই হবে, নয়তো আমার কাজটা কোনোভাবে করতে পারবো না। ফারহা নিজেকে শক্ত করে মেঘকে ধাক্কা দিয়ে বেডের অন্য পাশে ফেলে দেয়। আচমকা এমন ঘটনার জন্য মেঘ মোটেও প্রস্তুত ছিল না। রাগে চোখ মুখ লাল হয়ে উঠল মেঘের। এরকম ঘনিষ্ঠ হওয়ার মুহূর্তে হঠাৎ করে এরকম বাধা দেওয়াটা খুব অপমানজনক লাগে মেঘের কাছে। রেগে কোট নিয়ে বেরিয়ে যায় মেঘ। আই এম সরি মেঘ, এভাবে তোমাকে অপমান করতে চাইনি, কিন্তু আমি অপারগ। তোমাকে যদি আজ না সরিয়ে দিতাম তাহলে তুমি আজ কিছুতেই অফিসে যেতে চাইতে না। আর আজকের দিনটা আমার জন্য খুব ইম্পর্ট্যান্ট। এই দিনটা কোনোভাবে তোমার জন্য আমি নষ্ট করতে পারবো না। ফারহা বেড থেকে উঠে কাবার্ড খুলে ব্ল্যাক শার্ট, মিষ্টি কালার কোট প্যান্ট বের করে রেডি হয়ে নিল। ফারহা মেঘের ছবিটা হাতে নিয়ে আনমনে বলে উঠল, মেঘ, তোমাকে সুস্থ করে তোমার প্রতি করা আমার অন্যায়ের প্রায়শ্চিত্ত করছি। আমি কিন্তু আমার বোনকে যারা যারা খুন করেছে তাদের প্রত্যেককে এখনো শাস্তি দেওয়া বাকি আছে। তাদের মুখোশ খুলতে হবে আমাকে, আর তাই আজ তোমাকে কষ্ট দিলাম। সরি মেঘ, কিন্তু এখন তোমাকে সামনে রেখে আমার মূল লক্ষ্যে পৌঁছাতে হবে। ফারহা মেঘের ছবি নিয়ে কথা বলার সময় নীলা ফারহাকে ডাকতে ডাকতে পিছনে এসে দাঁড়ায়। ফারহা নীলার উপস্থিতি বুঝতে পেরে মেঘের ছবি রেখে নীলাকে বলল, গাড়ি এসে গেছে? জি ম্যাম, গাড়ি রেডি আছে, সাথে উনিও। কেউ দেখেনি তো? না ম্যাম, আমার লোকজন পাহারা দিচ্ছে। আপনি এক্ষুনি বের হন, না হয় অনেক লেট হয়ে যাবে। হ্যাঁ তাই তো। আচ্ছা শোন, সাবধানে থাকবি, দরকার পড়লে কল করবি। আমি আসছি। ওকে ম্যাম। ফারহা পিছনের দরজা দিয়ে বেরিয়ে বাইরে রাখা গাড়ির ভেতরে থাকা মানুষটাকে দেখে এক রহস্যময় হাসি দিয়ে গাড়িতে উঠে বসলো। হসপিটালের বেডে শুয়ে আছে অফিসার রায়হান শিকদার। দুটো পা হারি এক প্রকার ভেঙেই পড়ে অফিসার, কিন্তু আগুনের প্রতি প্রতিশোধের জ্বলন্ত লাভা নিভেনি, বরং একটু একটু করে 1000 গুণ বেড়ে গেছে। তার জলজ্যান্ত প্রমাণ হচ্ছে সামনে দাঁড়িয়ে থাকা এক আগন্তুক। অফিসার, আমাদের এখানে কেন ডাকা হয়েছে, আর আপনার এই অবস্থা কেন? সব জানতে পারবেন, তার আগে শান্ত হয়ে বসুন। ফারহা চুল নিয়ে বসতে অফিসার বলতে শুরু করে, মিসেস চৌধুরী, আমি জানি কেন আপনি মিস্টার চৌধুরীর সাথে এখনো আছেন, তবে আপনি যে কারণে মিস্টার চৌধুরীর সাথে আছেন তা সত্যি অমূলক। মানে কি বলতে চাইছেন? যা বলবেন একটু ক্লিয়ার করে বলুন। আমি ক্লিয়ার করেই বলছি। আপনি চৌধুরী ম্যানশনে প্রবেশ করেছিলেন আপনার যমজ বোন ফারিহার মৃত্যুর প্রতিশোধ নিতে, তাই তো? ফারহা চোখ মুখ শক্ত করে কড়া জবাব দিল অফিসারকে। দেখুন অফিসার, আপনার নষ্ট করার মতো এনাফ টাইম থাকলেও আমার নেই। আমাকে বাড়ি ফিরতে হবে।
মেঘ যে কোনো সময় বাড়িতে পৌঁছে যেতে পারে। আর সব থেকে বড় কথা, নীলা বাড়িতে একা আছে। ফারহার কথা শুনে অফিসার হাহা করে হেসে ওঠে। অফিসারের হাসি দেখে ফারহা এক প্রকার বিরক্ত হয়ে বসা থেকে বেরিয়ে যেতে নিলেই অফিসার হাসি থামিয়ে বলে, মিসেস চৌধুরী, আপনি আপনার বোনের খুনিদের সম্পর্কে অর্ধেক সত্যিটা জানেন, বাকি সত্যিটা এখনো আপনি জানেন না, যেটা আমি জানি। অফিসারের কথাগুলো শুনে ফারহা ওখানেই থমকে গেল। গুটি গুটি পায়ে আবার টুলে যে বসে পড়ল। কারণটা হলো বাকি সত্যটা জানা। অফিসার কোনো প্রকার ভনিতা না করে সোজাসুজি বলুন, আমার বোনের খুনিদের সম্পর্কে কি বলতে চান? ও মিসেস চৌধুরী, আপনার মুখের কনফিউশনের ফেসটা বেশ লাগছে কিন্তু। ফারহা এবার রেগে গিয়ে বলতে যাবে, তার আগেই অফিসার বলে, সরি মিসেস চৌধুরী, আমি আসলে মজা করছিলাম। এখন মজা না করে সত্যিটা বলছি। আপনি হয়তো এরা জানেন যে আপনার বোন যেদিন নিখোঁজ হয় সেদিন রাতে আপনার বোন আপনার শাড়ি পরে বের হয় বন্ধুর বার্থডে পার্টিতে যাবে বলে, এবং যথারীতি আপনার বোন পার্টি এনজয় করে রাতে বেরিয়ে যায়। কিন্তু মাঝপথে কেউ বা কারা আপনার বোনকে কিডন্যাপ করে নিয়ে যায়। তবে তাদের উদ্দেশ্য আপনাকে কিডন্যাপ করা, কিন্তু আপনারা দু বোন জমাচ হওয়ার জন্য তারা ভুল করে আপনার বোনকে তুলে নিয়ে যায়। অফিসারের কথার মাঝে ফারহা বলে ওঠে, অফিসার, আপনার এই কথাগুলো আমি আগে থেকে জানি। কে আমার বোনকে কিডন্যাপ করিয়েছে? আরহান চৌধুরী, মেঘের বাবা। ইয়া, এটা ঠিক। কিডন্যাপ আরহান চৌধুরী করিয়ে থাকলেও ওনাকে কিডন্যাপ করার অর্ডার অন্য কেউ দিয়েছিল। তার উদ্দেশ্য ছিল আপনি আপনার ক্ষতি করা, কিন্তু দুর্ভাগ্যক্রমে আপনার জায়গায় আপনার বোনের বলি চলে যায়। এক মিনিট অফিসার, আপনি কি বললেন? আরহান চৌধুরীকে অন্য কেউ অর্ডার দিয়েছিল আমাকে কিডন্যাপ করতে, কিন্তু কেন? বলছি, তার আগে বলি, তারা যদি আপনাকে কিডন্যাপ করতে পারতো তাহলে হয়তো তারা আপনাকে খুন করতো না, আপনাকে তাদের লিডার একে কাছে পাঠিয়ে দিত। সে হয়তো আপনাকে ধর্ষণ করে নারী পাচারকারীদের কাছে বিক্রয় করে দিত। কিন্তু আমাকে কেন? আর সে লিডার কে যে আমার পেছনে পড়ে আছে? আপনার কথা এখনো শেষ হয়নি মিসেস চৌধুরী, পুরোটা শুনুন, তারপর আপনি নিজে সবটা বুঝতে পারবেন। অফিসারের কথা শুনে ফারহা চুপ করে যায়। যা বলছিলাম, যখন একে জানতে পারলো যে তারা আপনাকে নয় আপনার বোনকে কিডন্যাপ করেছে, তখন তিনি সাথে সাথে অর্ডার করে দেয় ফারিয়াকে মেরে ফেলতে। কারণ ফারিয়া ততক্ষণে সেই আসল লিডারের মুখটা দেখে ফেলেছিল। আর এদিকে একে ভয় ছিল যদি ওকে ছেড়ে দেয় আর উনি সবটা আপনাকে বলে দেয় তাহলে ওনার সব প্ল্যান ভেস্তে যাবে। তাই আরহান চৌধুরীকে অর্ডার করে ফারিয়াকে মেরে ফেলতে। আর আরহান চৌধুরী ছিল সেই অপেক্ষায়, কারণ তিনি ভেবেছিলেন ওটা আপনি ছিলেন আর ওদের লিডার একে ওনাকে কিছু জানায়নি। এখন আপনার প্রশ্ন থাকতে পারে আপনাকে কেন? কারণটা হলো আপনার বাবার সাথে ওনার শত্রুতা। আমার বাবার সাথে কারোর কোনো শত্রুতা নেই অফিসার। ভেবে দেখুন মিসেস চৌধুরী, কেউ তো আছে যার সাথে আপনার বাবা অনেক বড় অন্যায় করেছিল। অফিসারের কথা শুনে ফারহার মাথায় শুধু আগুনের কথা আসছে। ফারহা নিজের অজান্তে আগুনের নাম নিয়ে ফেলে। আগুন? ইয়েস মিসেস চৌধুরী, আগুন খান ওরফে একে একজন সফল বিজনেসম্যান, সমাজের সামনে তবে আড়ালে একজন নিকৃষ্ট প্রকৃতির লোক, যার হাত ধরে শত শত নারী পুরুষ দেশে বিদেশে পাচার হয়, তাদের অর্গ্যান নিয়ে বিজনেস করে, ছোট ছোট বাচ্চাদের শরীরের বিভিন্ন অংশ কেটে নিয়ে তাদের মৃত্যুর কোলে তুলে দেয়। ইভেন দেশের টাকা, মূল্যবান সম্পদ তা চুরি করে বাইরের দেশে বিক্রয় করে। আর এখন যে দেখছেন সমাজে প্রায় অনেক যুবক যুবতীদের হাতে নেশাজাতীয় দ্রব্য, তা সব সাবলাই একে লোক করে পুরো বাংলাদেশে। ফারহা এতক্ষণ এক ঘোরের মধ্যে ছিল। অফিসারের কথাগুলো যেন সব ওর মাথার উপর থেকে চলে গেল। ফারহা বিশ্বাস করতে পারছে না আগুন ওর ছোটবেলার বেস্ট ফ্রেন্ড ওর সাথে এমন একটা জঘন্য গেম খেলবে। ভাবতেই ফারহার রাগে চোখ মুখ লাল হয়ে আসছে। মিসেস চৌধুরী, আরেকটা কথা, একে ওরফে আগুন খান একজন আন্ডারওয়ার্ল্ডের কিং। হোয়াট? আগুন আন্ডারওয়ার্ল্ডের কিং? তবে ও যে আমাকে বলেছিল। দেখুন মিসেস চৌধুরী, একে আপনাকে কি বলেছিল তা আমি জানি না, তবে আপনার মুখের রিয়াকশন দেখে বুঝতে পারছি
জানোয়ারটার কথার সাথে আপনার কথার কোনো মিল নেই। 1 মিনিট অফিসার, আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলুন, কি জানতে চান? আগুন যদি আমার ক্ষতি চেয়ে থাকে তবে আমাকে এত হেল্প করেছিল কেন? আর 4টি বছর বা আমার ফ্যামিলিকে প্রোটেক্ট করলো। এর কারণটা আপনি। এর কারণটা আমি? মানেটা কি অফিসার? হ্যাঁ আপনি। কারণ এত বছর পর আগুন আপনার উপর প্রতিশোধ নেওয়ার জন্য দেশে ফিরে, কিন্তু মাঝখানে হঠাৎ করে চালটা উল্টে যাওয়ায় আগুন সেখানে থেমে আবার নতুন করে গুটি সাজাতে থাকে। কিন্তু মিস্টার চৌধুরী বাড়িতে প্রবেশ করা ওদের উপর এমন মারাত্মক নিখুঁত পরিকল্পনা করে অ্যাটাক করবেন এটা আগুন ভাবতে পারেনি। যখন দেখলো আপনার যে কোনো বুদ্ধিমান লোককে এক মুহূর্তে ঘোল খাওয়াতে পারেন, তখন থেকে আগুন তার গুটিগুলো গুটিয়ে নেয় আর আপনাকে নিজের জগতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করে ফেলে। তবে আপনি একটা কথা বলুন তো, একে কখনো কি আরাহান চৌধুরীর সামনে দাঁড়িয়েছে? ফারা একটু ভেবে উত্তর দিল, না, আগুন কখনো সবার সামনে আসতে চাইতো না। তাহলে মিলিয়ে নিন আমার বলার কথাগুলো। ফারা মাথায় হাত দিয়ে পুনরায় কথাগুলো ভাবতেই মাথা কেমন যেন হ্যাং হয়ে আসছে। কিছুই ভাবতে পারছে না ফারা। মিসেস চৌধুরী, আপনার হাজবেন্ডের সামনে বিপদ, আর এই বিপদের নাম হলো আগুন। আগুনের বিপদের কথা শুনে ফারা হুট করে উঠে দাঁড়িয়ে যায়। অফিসার, থ্যাংক ইউ আমাকে সত্যিটা জানানোর জন্য। মিসেস চৌধুরী, আইন নিজের হাতে তুলে নেবেন না। আপনি পুলিশের হেল্প নিয়ে তাদের আইনের হাতে তুলে দিন। না অফিসার, আগুনকে আমি কিছুতেই আইনের হাতে তুলে দিব না, কারণ আইনের ফাঁক গলিয়ে ঠিক ও ছাড়া পেয়ে যাবে, আর আমি তা কিছুতেই হতে দিতে পারি না অফিসার। আপনার কথাগুলো ঠিক, কিন্তু কোনো কিন্তু নয় অফিসার। আপনার কি মনে হয় পুলিশ অফিসাররা আগুনকে কখনো ধরতে পারবে বা আপনার উপর করা অন্যায়ের শাস্তি দিতে পারবে? না অফিসার, পারবে না, কারণ আগুনের ক্ষমতার কাছে আপনার আইনের হাত ছোট। তাই যা করতে হবে আমাকে করতে হবে, আর মেঘকে ঠকাবো না আমি। অনেক হয়েছে এই লুকোচুরি খেলা, এবার প্রত্যেকের মুখোশ খোলার পালা। থ্যাঙ্কস অফিসার, আমি আজ আসছি। ভাই বাইরে অপেক্ষা করছে। কেবিন থেকে বার হয়ে সামনে তাকিয়ে দেখি ভাই আদিল ফোনে কারোর সাথে কথা বলছে। দেখে মনে হলো শুধু কথা না, রীতিমতো হুমকি দিচ্ছে। আমি সামনে গিয়ে দাঁড়াতে আমাকে দেখে কল কেটে দীর্ঘশ্বাস ফেলে, ভাই কাকে এত ধমকাচ্ছিস? মানে কাউকে না। আচ্ছা বাদ দে, এখন বল অফিসারের সাথে কথা হলো? এখন চল, বাড়িতে যেতে হবে। নীলা বাড়িতে একলা আছে। পারো, তোর একটা ফোন পেয়ে লন্ডন থেকে নেক্সট ফ্লাইটে বেরিয়ে আসলাম, আর এখন তুই আমাকে কিছু বলছিস না? আমার এখানে এসে লাভ কি হলো বল? আর এখন তো তুই আমাকে ভালোবাসিস না, সব ভালোবাসা মেঘের জন্য, তাই না? ওরে নটাঙ্কিবাজ, তুই আমার একমাত্র ভাই। তোকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? আর সময় হলে সবটা জানতে পারবি। তার আগে আমার একটা কাজ করে দে তো। বাবা, কাজের বেলায় কাজই, কাজ করলেই ফাজি, তাই না? এখন আমার অবস্থানটা হলো ফাজির জায়গায়। ভাই, আই এম সিরিয়াস, ইটস নট আ জোক। ফারহা গম্ভীর কথা শুনে আদিল এবার মজা রেখে সিরিয়াসলি ফারহার কথাগুলো শুনতে লাগলো। ডান, হয়ে যাবে। তাহলে আমাকে বাড়িতে নামিয়ে দিয়ে কাজটা সেরে ফেল জলদি, কারণ আমাদের হাতে সময় কম। যা করতে হবে খুব সাবধানে আর তাড়াতাড়ি করতে হবে। আদিল ফারহা বাড়ির পিছনে নামিয়ে দিয়ে চলে যায়। এদিকে ফারহা বাড়িতে ঢুকে নীলা কোথাও দেখতে না পেয়ে গার্ডদের কাছে জিজ্ঞাসা করার জন্য বাইরে আসতে দেখে সব গার্ড মারাত্মক জখম হয়ে পড়ে আছে। ফারহা দেরি না করে অ্যাম্বুলেন্সে খবর দিয়ে মেঘের নাম্বারে অনেকবার ট্রাই করে, কিন্তু মেঘের নাম্বার বারবার সুইচ অফ বলায় ফারহা বেশ চিন্তিত হয়ে পড়ে। এদিকে নীলাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, অন্যদিকে মেঘের ফোন অফ। ফারহা এখন কি করবে ভেবে পাচ্ছে না। ফারহার মাথায় হঠাৎ করে মিহুর কথা আসতে ফারহা মিহুকে ফোন করতে পিছনে কেউ একজন মুখ চেপে ধরে। মিনিটের মধ্যে ফারহা অজ্ঞান হয়ে যায়। হ্যালো বস, কাজ শেষ, ম্যামকে অজ্ঞান করে নিয়ে আসছি। গুড জব রিক, আমি ওয়েট করছি তোমাদের জন্য। ম্যাক ফিরে আসার আগে ফারাকে নিয়ে চলে এসো। ওকে বস। চোখ মেলে তাকাতেই মাথাটা কেমন যেন ঝিমঝিম করে উঠলো ফারহার। মাথাটা চেপে ধরে চারিদিকে দেখে ফারহার কলিজা কেঁপে উঠলো, কারণ ফারহাকে যে রুমে রাখা হয়েছে সেই রুমে ওর মতো আরো 20 থেকে 25টা মেয়ে আছে।
তার ভিতর নীলাকেও দেখতে পেল, তবে প্রত্যেকের পায়ে লোহার শিকল দিয়ে। কিন্তু ফারার পায়ে কোনো শিকল দিয়ে বাঁধা ছিল না। ফারা ধীর পায়ে একটু করে মেয়েগুলোর দিকে আগাতে নিলে পিছন থেকে কেউ একজন ফারার হাত টেনে ধরে ওখানে থমকে যায় ফারা। বেবি, তুমি এখানে কি করছো? ফারা পেছন ফিরে আগুনকে দেখে কোনো রিয়াকশন দিল না, উল্টো হাসি হাসি মুখ করে বলল, তোর মতো জঘন্য একটা লোককে আমার বেস্ট ফ্রেন্ড, এটা ভাবতেই আমার সারা শরীর ঘৃণায় ঘিন ঘিন করছে। এর শাস্তি আমি তোকে নিজের হাতে দেব আগুন, জাস্ট ওয়েট। আমি কি করে জানবো আগুন? আমার যতদূর মনে পড়ে কেউ একজন আমার পিছন থেকে মুখ চেপে ধরে, তারপর আর কিছু মনে নেই। কিন্তু আমি এখানে কি করে এলাম? ফারার কথা শুনে আগুন রিক বলে এক হুঙ্কার করতে রিক সামনে এসে হাজির। রিককে দেখে আগুন দাঁতে দাঁত চেপে বলল, তোকে কি অর্ডার করেছিলাম রিক? ফারা এখানে কেন? ওকে যে রুমে রাখতে বলেছিলাম সে রুমে না রেখে এখানে কেন রেখেছিস? অ্যানসার মি, ড্যাম ইট। জোরে চিৎকার করে আগুন বলতে লাগলো, আর আগুনের চিৎকার শুনে রুমের বাকি মেয়েগুলো ভয়ে কাঁপতে লাগলো। সরি বস, আসলে আমি আপনার লাস্ট কথাগুলো শুনতে পাইনি। জাস্ট সেট আপ রিক, তুই ভালো করে জানিস আমি তোকে কি কি করতে বলেছিলাম আর তুই কি করলি। তোকে তো আমি গান বের করে তাক করবে তার আগে রিক আগুনের পা জড়িয়ে ধরল। বস, এই লাস্ট বার ক্ষমা করে দিন, আর কখনো এমন ভুল হবে না। আমি নীরব দর্শক হয়ে রিক আর আগুনের কাণ্ড দেখে যাচ্ছি। তবে আমার ভাবনা আগুন বা রিককে নিয়ে নয়, আমার ভাবনা মেঘকে নিয়ে। ও যখন জানতে পারবে আমাকে কেউ কিডন্যাপ করেছে তখন কি হবে? ভাবতেই ফারার শরীর কেঁপে উঠছে। এদিকে আগুন হুট করে ফারাকে কোলে নিয়ে অন্য একটা রুমে নিয়ে গেল। আগুন, কি করছিস? ছাড় আমাকে। আর আমাকে এভাবে তুলে নিয়ে এসেছিস কেন? জানিস না মেঘ আমাকে বাড়িতে না দেখতে পেয়ে আবার পাগলামি শুরু করবে। ফারার কথা শেষ হতে না হতে আগুন ফারার গাল চেপে ধরে। তোর সাহস কি করে হয় আমার সামনে মেঘের নাম উচ্চারণ করিস? কি করছিস আগুন? লাগছে আমার। পাগল হয়ে গেছিস নাকি? ছাড় আমাকে। ছাড়বো? তোর মনে হয় আমি তোকে ছাড়বো? আর তুই কি ভেবেছিস আমি কিচ্ছু জানি না? অফিসের রায়হান সিকদার তোকে যে আমার বিষয়টা সব জানিয়েছে এটা আমি জানি না? ও মাই গড, তার মানে আগুন জেনে গেছে। আমি ওর আসল রূপটা জেনে গেছি। কি হলো, চুপ করে আছিস কেন? ভাবতে পারিসনি আমি এভাবে সবটা জেনে যাব, রাইট? বাহ, ভালোই হলো তাহলে। আচ্ছা আগুন, একটা প্রশ্নের উত্তর দিবি আমাকে? বাহ, সবটা জেনেও এখনো মাকে তোর প্রশ্ন করার আছে? লাইক সিরিয়াসলি? তিন্নি কি অপরাধ করেছিল যার জন্য ওকে ওর দুটো চোখ হারাতে হলো? গুড কোয়েশ্চেন। অফিসার হয়তো এই বিষয়ে তোকে কিছু জানায়নি, মেবি। তাহলে আমি বলছি, যখন তোদের নিয়ে বিদেশে চলে গিয়েছিলাম তার কিছুদিন পর বিডি থেকে আমার এক পার্টনারের ফোন আসে। একটা বড় ডিল করার জন্য কিছু লোক এসেছে আর সেখানে আমাকে যেতে হবে, কারণ আমার পারমিশন ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। আর এ তো ডিল। তোর হয়তো মনে আছে আমি কিছুদিনের জন্য হুট করে ওখান থেকে চলে এসেছিলাম, কিন্তু কোথায় যাচ্ছি তা বলে যায়নি। আগুনের কথা শুনে ফারা ভাবতে থাকে, হ্যাঁ, সেদিন তো আগুন হুট করে কিছু না বলে চলে গিয়েছিল আর ফেরত এসেছিল 1 সপ্তাহ পর। দেশে এসে দ্বিতীয় ডিলটা কনফার্ম করার জন্য একটা বড় রেস্টুরেন্ট ফুল বুক করে সেখানে ডিলটা নিয়ে আলোচনা করছিলাম। ঠিক তখনই খেয়াল করি তিন্নি আমাদের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। আমার বুঝতে আর বাকি ছিল না যে তিন্নি সবটা জেনে গেছে। তিন্নিকে কিছু বলার আগে তিন্নি রেস্টুরেন্ট থেকে ছুটে বের হয়ে যায়। তখন আমি আমাদের লোকদের তিন্নিকে ধরে আনতে বলি, কিন্তু আনফর্চুনেটলি আমার লোকেরা তিন্নিকে ঠিকই ধরতে পেরেছিল। এটুকু বলে থেমে যায় আগুন। তবে কি বল? তবে আর কি, আমার লোকের গাড়ির সামনে পড়ে অ্যাক্সিডেন্ট করে তিন্নি। অ্যাক্সিডেন্ট হওয়ায় রাস্তায় জনগণ বেড়ে যাওয়ায় আমার লোকগুলো ভয়ে ফিরে আসে। পরে খোঁজ নিয়ে জানতে পারলাম অ্যাক্সিডেন্টের ফলে ওর দৃষ্টি শক্তি নষ্ট হয়ে গেছে। সুযোগ পেলাম ওকে এই অবস্থায় ভয় দেখানোর, আর তাই করলাম। ওকে থ্রেট করলাম, যদি কাউকে কিছু বলে তাহলে ওর পুরো ফ্যামিলিকে ধ্বংস করে দিব। ব্যাস, তাতেই কাজ হয়ে গেছে। ছি আগুন, ছি। আমার সত্যি ঘৃণা হচ্ছে, তোর উপর নয়, আমার নিজের উপর। কারণ তোর মতো জঘন্য লোককে আমার বেস্ট ফ্রেন্ড বলে জেনে এসেছি। আরে তুই কারো বেস্ট ফ্রেন্ড হওয়ার যোগ্য না।
তুই হলি নর্দমার কীট, তোকে তো মেরে ফেলা উচিত। ফারহার কথাগুলো শুনে আগুন গা কাঁপিয়ে হু হা করে হাসতে লাগলো, যেন ফারহা ওকে কোনো জোক শোনালো এমন টাইপ। উফ বেবি, তুই না এখনো ছোট মানুষ রয়ে গেলি। নো প্রবলেম, বাট একটা কথা বলে দিচ্ছি, আমাকে রাগাবি না, না হলে এর ফল তোর জন্য মোটেও ভালো হবে না। আর শুনে রাখ, কাল তুই আমার সাথে ইউকে ব্যাক করছিস, ওখানে আমি তোকে বিয়ে করব। জাস্ট শাট আপ আগুন, তুই ভুলে যাচ্ছিস আমি বিবাহিত, মেঘ আমার হাজব্যান্ড, ওকে ছেড়ে আমি তোকে বিয়ে করব? এটা তুই ভাবলি কি করে? তোর মতো খুনি যে কিনা আমার নিষ্পাপ বোনটাকে খুন করেছে, তাকে আমি বিয়ে করব, অন্তত এ জীবনে না। তুই ম্যাগকে কেন, 1000টা ছেলেকে বিয়ে কর, 10 বাচ্চার মা হ, তারপরেও আমি তোকেই বিয়ে করব। আর তুই যদি আমার প্রস্তাবে রাজি না হোস, তাহলে ওই রুমে মেয়েগুলো দেখছিস তো, ওদের কাল পাচার করে দেওয়া হবে। কে কোন দেশে গিয়ে পড়বে তা আমি নিজেও জানি না। তুই আমাকে বাধ্য করিস না ওদের সাথে তোকেও বিক্রি করে দিতে। ভেবে দেখ কি করবি। কাল দুপুর 12টা পর্যন্ত সময় দিলাম ভাবার জন্য। আগুন কথাটা বলে রুম থেকে বেরিয়ে দরজায় তালা মেরে চলে গেল। এদিকে ফারহা ধুপ করে মাটিতে বসে পড়ে। এখন আমি কি করব? ভাইয়ের সাথে যে কন্ট্যাক্ট করব তারও উপায় নেই। ফোনটা নিয়ে গেছে জানোয়ারগুলো। এখন একমাত্র মেঘ আমাকে বাঁচাতে পারে। আসলাম, কি আমার জানকে কিডন্যাপ করেছে? বস, সিসি ক্যামেরা চেক করা হয়েছে। ম্যামকে আন্ডারওয়ার্ল্ডের কিং এর ডান হাত রিক আর তার দলবল মিলে ম্যামকে কিডন্যাপ করেছে। আন্ডারওয়ার্ল্ডের কিং এর কথা শুনে রাগে মেঘ ভাঙচুর শুরু করে দেয়। আসলাম কোনোভাবে মেঘকে ঠান্ডা করতে না পেরে মিহুকে কল করে। হ্যালো ম্যাম, আপনি প্লিজ একটু তাড়াতাড়ি আসবেন, স্যার কেমন যেন করছে। হোয়াট? আমি এক্ষুনি আসছি। মিহু মেঘের কাছে আসার জন্য গাড়িতে উঠলে দেখে ড্রাইভারের সিটে ড্রাইভার নয় অন্য কেউ বসে আছে। তুমি? মিহু অবাকে চরম পর্যায়ে পৌঁছে গেল, কারণ ড্রাইভারের সিটে অন্য কেউ না, আদিল বসে আছে। আদিল, তুমি এখানে? আসতে বলো, বোনের অর্ডার। কোথায় যাবে? নিশ্চয়ই মেঘের কাছে। আদিলের কথা মিহু মাথা নেড়ে হ্যাঁ বলে। ওকে চলো, আমাকেও যেতে হবে। মেঘের সাথে আমার জরুরি কথা আছে। বস প্লিজ শান্ত হন, ম্যামকে খুঁজে বের করব আমরা। তার আগে আপনি এত হাইপার হলে। আসলামের শেষ কথাটা শুনে থেমে যায় মেঘ। হুট করে ল্যাপটপ খুলে ভালো করে সিসি ক্যামেরার ফুটেজ দেখতে লাগলো। আসলাম, যে লোকগুলোকে ফারহার সবসময় ফলো করার জন্য রাখা হয়েছিল তাদেরকে আনো। মেঘের অর্ডারে আসলাম তাদের কল করে আসতে বলে। 10 মিনিট পর লোকগুলো মেঘের সামনে দাঁড়িয়ে শুরু থেকে শেষ পর্যন্ত বলতে লাগলো। সাথে অফিসার রায়হান শিকদারের সাথে কিছু ছবি দেখায় মেঘকে। ততক্ষণে আদিল, মিহু মেঘের বাড়িতে পৌঁছে যায়। ভাইয়া, তুই ঠিক আছিস তো? আদিল ভেতরে আসতেই মেঘের হাতে ফারহার ছবিগুলো দেখে মেঘের দিকে তাকিয়ে বলে, মিস্টার চৌধুরী, আপনি হয়তো ছবিগুলো দেখে ভাবছেন ফারহার সাথে অফিসার কেন, তাই না? আপনি? আমি ফারহার কাজিন আদিল মাহমুদ। মিস্টার আদিল, আপনি কি করে এত কিছু জানলেন? মিস্টার চৌধুরী, আমি কি জানি বা না জানি এটা আপনার না জানলেও চলবে, কিন্তু আপনাকে তো আপনার বাবা আরহান চৌধুরীর সব সত্যি কথাগুলো জানতে হবে। ড্যাড, আপনি? বাকিটা বলার আগে মিহু বলে উঠল, ভাই, ও যা বলতে চাইছে তুই কথা না বলে মন দিয়ে শোন। তোর এখনো অনেক কিছু জানার আছে ড্যাডের বিষয়, যা তুই এখনো জানিস না। মিহুর কথায় মেঘ চুপ করে আদিলের মুখের দিকে তাকিয়ে রইল সত্যিটা জানার জন্য। আদিল মেঘের দিকে তাকিয়ে বলতে লাগলো, বিগত 5 বছর আগের কথাগুলো মেঘ বিশ্বাস করতে পারছে না। ওর ড্যাড এতটা নীচ জঘন্যতম লোক, আর এই লোকটার জন্য ফারহা ওকে ভুল বুঝে দূরে চলে গিয়েছিল। ভাবতে রাগে শরীরের রক্ত টকবগিয়ে ফুটতে লাগলো মেঘের। মেঘ রাগ কন্ট্রোল করতে না পেরে আবারও ভাঙচুর শুরু করলো। মেঘের চোখ মুখ দেখে যে কেউ ভয় পেয়ে যাবে। মেঘের চোখ দিয়ে যেন আগুনের লাভা বের হচ্ছে, মুখে রাগ লাল হয়ে গেছে। মেঘ ভাবতে পারছে না যার ছোঁয়া ভালোবাসার রন্ধ্রে রন্ধ্রে প্রবাহমান, তাকে শেষ করার জন্য ওর নিজের ড্যাড এত কিছু করেছে। ফারহাকে নয়, যেন ওর কলিজাকে ওর শরীর থেকে আলাদা করতে চাইল। মেঘের রাগ দেখে মিহু সাহস করে মেঘের কাছে যেয়ে মেঘকে জড়িয়ে ধরে বলে, ভাই শান্ত হ, ফারার কিছু হবে না, আমরা হতে দিব না। শুধু তুই শান্ত হ, নয়তো আমরা কিভাবে ফারাকে তোর কাছে ফিরিয়ে আনবো? মিহুর কথাগুলো যেন মেঘের রাগ কমানোর বদলে উল্টো আরো বেড়ে গেল। মিহুকে ছেড়ে দিয়ে হুঙ্কার দিয়ে উঠে মেঘ, আমার তোদের কাউকে চায় না। মিহু, তুইও ড্যাডের মতো, না তুই এত বছর ড্যাডের সাথে থাকতি না। আমি তোকে আর বিশ্বাস করি না।
কথাগুলো বলে মেঘ মুখ ঘুরিয়ে চোখ বুজে সবটা প্রথম থেকে একে একে মিলাতে লাগলো। এদিকে আদিল মিহুর দিকে তাকিয়ে চোখ রাঙিয়ে বলে উঠল, সি মিস মিহু চৌধুরী, তোমার নিজের ভাই তোমাকে আর বিশ্বাস করতে পারছে না, সেখানে আমি তোমাকে কি করে বিশ্বাস করি? তোমার মতো মেয়েরা শুধু অন্যের ক্ষতি করতে পারে, আর কিছু না। চুপ, একদম চুপ। আদিল, অনেক বলে ফেলেছো তুমি। কি ভাবো কি নিজেকে তুমি? হ্যাঁ, কি ভাবো? না জেনে কোনো মন্তব্য করা যেমন ঠিক না, তেমনি না জেনে কারোর উইক পয়েন্টে আঘাত করাও ঠিক না। আমি শুরু থেকে কিছুই জানতাম না ফারার বিষয়ে। তাহলে আমার দোষটা কোথায় বলতে পারো তোমরা? কোথায় আমার দোষ? উল্টো তোমরা ভাই বোন মিলে আমার সাথে কি করেছো তা কি ভুলে গেছো? না, আমি ভুলিনি। তারপরও আমি তোমাদের ক্ষমা করে আবার নতুন করে সবটা করার চেষ্টা করছি, আর তুমি বারবার আমাকে ফিরিয়ে দিচ্ছ। কারণটা কি? আমি আরহান চৌধুরীর মেয়ে, তাই তো? ওকে, ফাইন, আর জ্বালাবো না তোমাকে। ভালো থেকো। মিহু দৌড়ে রুমে চলে গিয়ে দরজা লক করে কান্না করতে থাকে। এদিকে মিহুর কথাগুলো আদিলকে ভাবাচ্ছে। সত্যি তো, এখানে মিহুর তো কোনো দোষ নেই। আমি শুধু শুধু ওকে কষ্ট দিয়েছি। না, আমি যা করেছি ঠিক করেছি। এর থেকেও কঠিন শাস্তি ওদের পাওনা ছিল। হঠাৎ করে আদিলের মেঘের কথা মাথায় আসতেই সামনে তাকিয়ে দেখে মেঘ চোখ মুখ শক্ত করে তাকিয়ে আসছে ওর দিকে। এটা দেখে আদিল বলতে লাগলো, মেঘ, আমি মানে। মাঝপথে মেঘ ইশারায় আদিলকে থামিয়ে দিয়ে বলে, ব্যাস আদিল, আর বলতে হবে না, আমি সবটা বুঝতে পেরেছি। এই জঘন্য লোকটার জন্য আমার বোনটাকে কি কি ফেস করতে হয়েছে। না আসলাম, আমি এই মুহূর্তে আরহান চৌধুরীকে আমার সামনে দেখতে চাই। ইয়েস বস। আসলাম ওর লোকদের ফোন করে বাড়ি থেকে আরহান চৌধুরীকে তুলে আনতে বলে। ওর কথা মতো আসলামের লোকেরা আরহান চৌধুরীকে বাড়ি থেকে তুলে নিয়ে আসে। মেঘের সামনে বসে আছে আরহান চৌধুরী, ভয়ে কাঁপছে, কারণ মেঘের পোষা হায়না দুটো আরহান চৌধুরী দু পাশে দাঁড়িয়ে আছে। আরহান চৌধুরী খুব ভালো করে বুঝতে পারছে মেঘ সবটা জানতে পেরে গেছে। কি করে মেঘকে ম্যানেজ করবে এটা ঠিক ভেবে উঠতে পারছে না আরহান চৌধুরী। মেঘ অনেকক্ষণ আরহান চৌধুরীকে চুপ করে থাকতে দেখে ইতুকে ইশারায় আরহান চৌধুরীর দিকে এগিয়ে যেতে মেঘের হায়নাটা মেঘের চোখের ভাষা বুঝতে পারে, চেঁচিয়ে উঠল। সাথে সাথে আরহান চৌধুরী কেঁপে উঠল। কি হচ্ছেটা কি মেঘ? আমাকে এখানে এভাবে তুলে আনলে কেন? আপনাকে কেন আনা হয়েছে আপনি খুব ভালো করে জানেন মিস্টার আরহান চৌধুরী। মেঘ, তুমি ভুলে যাচ্ছ আমি তোমার বাবা। এভাবে কথা বলতে পারো না আমার সাথে। জাস্ট শাট আপ মিস্টার চৌধুরী। আপনি কারো বাবা নন, না আমার আর না মিহুর। অ্যাকচুয়ালি আপনি কারো বাবা হওয়ার যোগ্যতায় রাখেননি। তো মেয়ের বয়সে একটা মেয়ের সাথে এমন জঘন্যতম কাজ করতে পারতেন যদি বাবা হতেন? আপনাকে বাবা বলতে আবার ঘৃণা করে। যাই হোক, এখন বলুন একে কোথায় আছে? একে নাম শোনা মাত্র আরহান চৌধুরী চমকে উঠল। মেঘ আরহানকে চমকাতে দেখে মৃদু হেসে বলে উঠল, একে নামটা শুনে এভাবে চমকে উঠলেন? তারপর আপনি সবটাই জানেন। এখন ভালোই ভালোই বলছি, বলে দিন কোথায় আছে ওদের এক্সাক্ট লোকেশনটা কোথায়? তোর কি মনে হয় মেঘ, তুই আমাকে এইভাবে ধমকালে আমি সব বলে দেবো? নো নো নো, ইউ আর অ্যাবসলিউটলি রং মেঘ। যত যাই করিস না কেন আমি আমার মুখ খুলবো না। ড্যাড, তোমার জন্য এটাই ভালো হবে যে তুমি সবটা ভাইকে বলে দেও। তোর কথায় আমি মেঘকে একে কোথায় আছে বলবো? এটা তুই ভাবলি কে করে? মেঘ আরহান চৌধুরীর কথা শুনে বাঁকা হেসে ইতুমিতুকে ছেড়ে দিতেই ইশারা করলো আসলামকে। আসলাম মেঘের ইশারায় ইতুমিতু দুটোকে ছেড়ে দিতেই আরহান চৌধুরী ঝাঁপিয়ে পড়ে আরহান চৌধুরীর সাথে সাথে আর্তনাদ করে ওঠে। মেঘ, আমাকে হায়নাদের হাত থেকে বাঁচা বাবা, আমি সব বলছি। আসলাম সাথে সাথে চেন টেনে হায়নাদের সরিয়ে নিয়ে আসে। মিহু এক গ্লাস পানি আরহান চৌধুরীর দিকে এগিয়ে দিতে আরহান চৌধুরী দ্রুত পানির গ্লাসটা নিয়ে এক নিঃশ্বাসে পানিটা খেয়ে হাঁপাতে থাকে। তো মিস্টার চৌধুরী, কি যে বলছিলেন তখন? মেঘ, আমাকে ক্ষমা করে দে, আমি সবটা বলছি তোকে। কোথায় নিয়ে গেছে একে ফারহাকে? আরহান চৌধুরী ভয় সব সত্যিটা বলে দিল। মেঘকে কোথায় নিয়ে গেছে ফারহাকে। মেঘ আসলাম লোক নিয়ে রেডি হয়ে নিতে বলে। রুমে চলে যায় গান নিতে। মেঘ দুটো ধারালো ছুরি পায়ে লুকিয়ে রাখলো আর কোমরে গান। মেঘ, আমিও তোমাদের সাথে যাব, সাথে আরহান চৌধুরীকে নিয়ে। একটা ভেবে রাজি হয়ে গেল। আদিল, মিহু, আসলাম আর আরহান চৌধুরীকে নিয়ে বেরিয়ে পড়ল। ফারহা, খাবারটা খেয়ে নে। তোর দেওয়া কোনো খাবার কেন, পানিও খাবো না আমি। নিয়ে যাই, সব ফেলে দেবো। হাউ ডিয়ার ইউ! তোর সাহস কি করে হয় আমার মুখের উপর কথা বলার? এখানে কারোর আমার মুখের উপর কথা বলার কলিজা নেই, জানিস না? এখানে আমার কথায় সবাই ওঠে আর বসে।
ওর কথায় সব ওঠবোস করলেও এই ফারহা করে না। তুই ভুলে যাচ্ছিস আমি তোর কোনো পোষা কুত্তা না। আগুনের মুখে মুখে পাল্টা জবাবগুলো যেন আগুন আরো রাগিয়ে দিচ্ছে। আগুন তেরে এক হাত দিয়ে ফারহার চুলের মুঠি ধরে অন্য হাত দিয়ে গলা চেপে ধরে। তোর সাহস দেখে আমি সত্যিই অবাক বেবি। এরকম বিপজ্জনক জায়গা থেকেও নিজের অ্যাটিটিউড, ইগো, জেদ কোনোটাই ছেড়ে দিচ্ছিস না। আই লাইক ইট। বাট আমি ভেবেছিলাম তোকে ইউকে নিয়ে যেয়ে তারপর তোকে বিয়ে করে নিজের করে নিব, কিন্তু এখন তোর অ্যাটিটিউড দেখে মনে হচ্ছে এত দেরি করা আমার জন্য বিপদ বয়ে নিয়ে আসতে পারে। তাই আজ রাতে তোকে নিজের করে নিব, তারপর বিয়ে হলেও কি আর না হলেও কি। আগুন এত শক্ত করে ফারহার গলা চেপে ধরেছে যে ফারহার চোখ মুখ লাল হয়ে আসছে। ফারহা নিঃশ্বাস নিতে পারছে না, চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে, কিন্তু সেদিকে আগুনের খেয়াল নেই। সে তার রাগ প্রদর্শন করতেই ব্যস্ত। হঠাৎ করে আগুন ফারহাকে ছেড়ে দিয়ে রুম থেকে বেরিয়ে যায়, তবে দরজা লক করতে ভুলে যায় আগুন। মাই গড, আর একটু সময় গলাটা চেপে ধরে থাকলে মরেই যেতাম। শালা কুত্তা, তোর আমাকে নিজের করে পাওয়ার আশা এমন ভাবে বের করব যে তুই কল্পনাতেও আমাকে ভাবতে পারবি না। তার আগে ওই মেয়েগুলোকে বাঁচাতে হবে। আচ্ছা, অফিসারের সাহায্য নিলে কেমন হয়? কিন্তু কি করে ওনার সাথে কন্ট্যাক্ট করব? ফোনটা তো ফারহা ফোনের কথা ভাবতেই চোখে পড়ে রুমের এক কোণে থাকা টেলিফোনটার দিকে। ওই তো একটা টেলিফোন, দেখি এটা দিয়ে কাজ হয় কিনা, তারপর অন্য ব্যবস্থা করছি। ফারহা টেলিফোনটা নিয়ে অফিসার রায়হানকে কল করে। হ্যালো অফিসার, আমি ফারহা বলছি, চিনতে পারছেন তো? ইয়েস মিসেস চৌধুরী, আমি জানতাম আপনি আমাকে ফোন করবেন। অফিসার আমাকে। মাঝপথে কথা থামিয়ে দিয়ে অফিসার বলে উঠল, শুনুন, আমি জানি আপনি বিপদে আছেন। আমি আমার অফিসারদের অলরেডি পাঠিয়ে দিয়েছি আপনাকে উদ্ধার করতে, কিন্তু আমার মনে হয় না ওরা বেশি কিছু করতে পারবে বলে। শুনুন অফিসার, আমাকে হেল্প করার জন্য আপনাকে কল করিনি। আমি এখানে কিছু মেয়ের জন্য আপনার হেল্পের প্রয়োজন। আজ ওদের পাচার করা হবে। আমি চাই না কিছু নিষ্পাপ মেয়ের জীবন এভাবে নষ্ট হোক। আপনি আপনার অফিসারকে বলবেন সাবধানে আসতে, কারণ এখানে পদে পদে বিপদ। বা আপনাকে তো রীতিমতো আমার স্যালুট করতে ইচ্ছে করছে। নিজে এমন ভয়ঙ্কর বিপদে পড়ে আছেন, যে কোনো সময় যা কিছু হতে পারে, এটা জেনেও নিজেকে না বাঁচাতে চেয়ে ওই মেয়েগুলোর কথা ভাবছেন। আসলে আপনি সবার থেকে আলাদা। অফিসার, আমি আপনাকে আমার প্রশংসা শোনার জন্য ফোন করিনি। আমার হাতে সত্যি সময় কম। আপনি যা করার দ্রুত করুন। কথাটা বলে কলটা কেটে দিল ফারহা। এদিকে অফিসারের কথা মতো লোকেশন ট্রেস করে বাকি অফিসারদের সেখানে পাঠিয়ে দেয়। ফারহা ধীরে ধীরে রুম থেকে বের হয়ে পশ্চিমের রুমটার দিকে এগিয়ে যেতে লাগলো। সামনে আগুনের লোক দেখতে পেয়ে ফারহা টেবিলের নিচে লুকিয়ে যায়। লোকটা অন্যদিকে চলে যেতেই ফারহা টেবিলের নিচ থেকে বের হয়ে মেয়েগুলোকে যে রুমে রাখা হচ্ছে সেই রুমের দরজায় লক খুলে ভেতরে ঢুকে। ম্যাম, আপনি ঠিক আছেন? আমি ঠিক আছি নীলা, বাকিদের নিয়ে তোমাকে এক্ষুনি পালাতে হবে। ম্যাম, কি করে পালাবো? আমাদের প্রত্যেকের পায়ে লোহার শিকল দিয়ে বাঁধা, আর প্রত্যেকের চাবিটাও ওদের বসের কাছে। হোয়াট? এখন কি হবে? কিছু একটা দিয়ে ভাঙতে হবে। কি ভাঙবে বেবি? আগুন, তুই এখানে কেন? আমাকে হঠাৎ এখানে দেখবে এক্সপেক্ট করিসনি বুঝি? তোর এই ঘাবড়ে যাওয়া মুখটা দেখতে না আমার সেই ভালো লাগে, জানিস? আগুনের এমন কথা শুনে ফারহা চোখ মুখ শক্ত করে আগুনকে বলে উঠল, আগুন, মেয়েগুলোকে এভাবে আটকে রেখেছিস কেন? ওদের ছেড়ে দে। ছেড়ে তো দিবই, তবে মালটা আগে নিজের হাতে পেয়ে নি, তারপর। ফারহা আগুনের কথার ধরন দেখে বুঝতে পারলো আগুন ওদের কোথায় ছাড়ার কথা বলছে। তোকে ছেড়ে রেখে ভেবেছিলাম তুই হয়তো এভাবে থাকলে আমার প্রস্তাবে রাজি হয়ে যাবি, কিন্তু আই এম রং। তোকে রাজি করানো যে এতটা সহজ না সেটা আমি বুঝতে পারিনি। নেভার মাইন্ড, কিছুক্ষণ পর তুই এমনি রাজি হয়ে যাবি। মানে কি বলতে চাইছিস তুই? আগুন ফারহার কথার জবাব না দিয়ে ফারহাকে কোলে নিয়ে রুম থেকে বেরিয়ে ফারহাকে যে রুমে রাখা হয়েছিল সেই রুমে নিয়ে বেডের উপর ছুঁড়ে মারল। এখানে একে ফারহাকে নিয়ে এসেছে মেঘ। আসলাম, লোক নিয়ে পুরো বিল্ডিংটা ঘিরে ফেলো। আমি ভেতরে যাচ্ছি। বস, আপনি একা ভিতরে যাবেন? আসলাম, আমি যাচ্ছি মেঘের সাথে, আর আরহান চৌধুরীকে ও নিয়ে যাচ্ছি।
আসলাম, আমি যা করতে বললাম তাই কর। আমাকে নিয়ে চিন্তা করিস না, আমার কিচ্ছু হবে না। মেঘের কথা মতো আসলাম লোক নিয়ে পুরো বিল্ডিংটা ঘিরে ফেলে, একের লোকদের উপর আক্রমণ করে। আর এদিকে আদিল, মেঘ আর আরহান চৌধুরী প্রবেশ করে আগুনের ডেরায়। মেঘ এক হাতে ধারালো ছুরি আর অন্য হাতে গান নিয়ে একের পর এক আঘাত করে আগুনের লোকদের মারতে থাকে। আদিল একদিকে আর আগুন অন্যদিকে, মাঝখানে আরহান চৌধুরী সাইড হয়ে সরে গেল। মিহুও সামনে আগুনের লোকদের আঘাত করতে লাগলো। এদিকে আগুন ব্যস্ত হয়ে পড়ে ফারহাকে নিজের করে নেওয়ার জন্য। আগুন, ভালো হচ্ছে না কিন্তু। তুই ভালো করে জানিস আমার প্রতি মেঘের হিংস্র ভালোবাসা। ও যদি জানতে পারে তুই আমাকে ছোঁয়ার চেষ্টা করেছিস, তাহলে ও তোর ওই 2 হাত কেটে হায়নাকে দিয়ে খাওয়াবে। ফারহার কথা শুনে আগুন গা কাঁপিয়ে হাসতে লাগলো। কি বললি তুই? ম্যাগ আমার হাত কেটে হাইনাকে দিয়ে খাওয়াবে? নাইস জোকস, বাট ফর কাইন্ড ইনফরমেশন, আমার ডেরাতে যদি ম্যাগ ভুলবশত ঢুকে পড়ে তাহলে জানে বেঁচে ফিরতে পারবে না। আমার এই 2 হাত দিয়ে ম্যাগকে এখানে পুঁতে ফেলবো, কিন্তু ম্যাগের আসার আগে যে তোকে আমার পেতে হবে বেবি। আগুন কথাটা বলে একটু একটু করে আগাতে থাকে ফারহার দিকে। এদিকে ফারহা নিজেকে বাঁচানোর জন্য হাতের কাছে যা কিছু পাচ্ছে তাই আগুনের দিকে ছুঁড়ে মারছে, কিন্তু তা আগুন খেলার মতো ক্যাচ ধরছে। ওফ বেবি, তোর পুরনো অভ্যাস আর গেল না। রাগ করলে হাতের কাছে যা পাস তা ছুঁড়ে মারিস। আগুন, একদম আমার কাছে আসার চেষ্টা করবি না বলে দিচ্ছি। আগুন ফারহা ধরে ফেলে, বেডের সাথে 2 হাত চেপে ধরে। কিরে দেখ, তোকে ছুঁয়ে আসি, কিন্তু তোর ম্যাগ তো এখনো এলো না তোকে বাঁচাতে। তাহলে কি তুইও তোর মরে যাওয়া বোনের মতো আমার কাছে ধর্ষণ হবি? আগুন কথা শুনে ফারহা স্তব্ধ হয়ে গেল। তুই ফারিহাকে? হ্যাঁ, আমি ফারিয়াকে প্রথমে ধর্ষণ করি, তারপর আমার লোকেরা। জানিস তোর বোন কত নাটক করছিল, হাত জোর করেছিল, কিন্তু আমি শুনিনি। আর এখন তুই কি মজা বল, 2 বোনকে আমি। মেঘ, তুমি এসেছো? হ্যাঁ জান, আমার কলিজায় কেউ হাত দেবে আর আমি চেয়ে চেয়ে দেখবো হাতগুলো কেটে ফেল। মেঘ ফারহার চোখে মুখে চুমু দিয়ে পাশে দাঁড়াতে বলে, বাহ, কি এন্ট্রি হিরোর! ঠিক টাইমে হিরোইনকে বাঁচানোর জন্য এন্ট্রি নিয়েছিস, কিন্তু আনফরচুনেটলি এখন তোরা কেউ ফিরে যেতে পারবি না। সব কটাকে আমার হাতে মরতে হবে। বলে আগুন মেঘের দিকে তেড়ে আসতেই মেঘ আগুনের পেটে এক লাথি মারে। আগুন এক লাথি খেয়ে দূরে ছিটকে পড়ে। সে সুযোগে ফারহা আগুনের রুমে গিয়ে শিকলের চাবি নিয়ে মেয়েগুলোর পায়ের বাঁধন খুলে দেয়। মেয়েদের মুক্ত করে আবার রুমে ফিরে এসে দেখে আদিল আহত হয়ে মাটিতে পড়ে আছে, আর মিহু পুরো জ্ঞান নেই। আর এদিকে মেঘ একবার আগুনকে আঘাত করতে করতে আগুন আবার পাল্টা আঘাত করছে। মেঘকে এক পর্যায়ে ফারহা চোখে পড়ে রুমে এক কোণে দাঁড়িয়ে থাকা আরহান চৌধুরীর দিকে। ফারহা স্পষ্ট দেখতে পাচ্ছে আরহান চৌধুরীর হাতে চাকু, যেটা রক্তে মেখে আছে। ফারহার আর বুঝতে বাকি নেই যে আরহান চৌধুরী আদিলকে আঘাত করেছে ছুরিটা দিয়ে। ফারহা ধীরে ধীরে আরহান চৌধুরীর দিকে এগিয়ে যায়। আরহান চৌধুরী ফারহাকে দেখতে পেয়ে হাতের ছুরিটা দিয়ে ফারহাকে আঘাত করার চেষ্টা করে, কিন্তু ফারহা বুদ্ধি করে টেলিফোনের পাশে ফ্লাওয়ার ভাসটা নিয়ে সজোরে আরহান চৌধুরীর মাথায় আঘাত করে। সাথে সাথে আরহান চৌধুরী মাথায় হাত দিয়ে লুটিয়ে পড়ে। ফারহা হাতে অন্য পেঁচিয়ে আরহান চৌধুরীর হাত থেকে ছুরিটা নিয়ে আগুনের দিকে এগিয়ে যেতে লাগলো। ওর জন্য আমার সব প্ল্যান ভেস্তে গেল। তোকে আমি ছাড়বো না ম্যাগ, তোকে মরতে হবে। এই আগুন খানের হাতে তোকে মরতেই হবে। কে কার হাতে মরবে তা তুই এখন জানোয়ার, আমার জানের শরীরে হাত দিয়েছিস তাই না? এই হাত আমি রাখবো না। ছুরিটা বের করে আগুনের 2 হাতে কোপাতে থাকে মেঘ। এক পর্যায়ে আগুনের হাত দুটো ওর শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আগুন ফ্লোরে শুয়ে ছটফট করতে থাকে। তখনই ফারহার হাতে থাকা ছুরিটা দিয়ে আগুনের গলায় এক পোঁচ দিতেই আগুনের নলি কেটে 2 ভাগ হয়ে যায়। ততক্ষণে পুলিশ এসে আরহান চৌধুরীকে গ্রেফতার করে নিয়ে যেতেই ফারহা ফ্লোরে বসে পড়ে। আগুনের নিষ্প্রাণ নিথর বিভৎস মরদেহের পাশে বসে ফারহা অঝরে কান্না করতে থাকে। আগুনের শরীর থেকে রক্তের বন্যা বয়ে চলেছে। ফারহা আগুনের দেহের মাথা থেকে পা পর্যন্ত চোখ বুলিয়ে উপরের দিকে তাকে চিৎকার করে বলতে থাকে, আমি পেরেছি ফারিহা, দেখ আমি পেরেছি। দেখ তোর খুনিকে নিজের হাতে শাস্তি দিয়েছি, এমন শাস্তি দিয়েছি যে কেউ মনে রাখবে। ফারহাকে কান্না করতে দেখে মেঘ ফারহার পাশে বসে 2 গালে হাত রেখে চোখের পানি মুছে দেয়। মেঘ ফারহার 2 গালে হাত রেখে কপালের সাথে কপাল লাগিয়ে স্লো ভয়েসে বলে, এই জানোয়ারের জন্য নিয়ে চোখের পানি অপচয় করতে চান। তোমার চোখের পানির মূল্য আমার কাছে ঠিক কতটা তা তুমি জানো।
প্লিজ আমার অমূল্য সম্পদটা এই জানোয়ারের জন্য নষ্ট করো না। প্রত্যেকবার আগুনের নাম নেওয়ার সময় মেঘের কণ্ঠে আগুনের প্রতি রাগের ভাবে স্পষ্ট ফুটে ওঠে। আচমকা ফারা মেঘকে সর্বশক্তি দিয়ে জড়িয়ে ধরলে মেঘও তার ভালোবাসার মানুষকে নিজের বুকের পাঁজরের সাথে মিশিয়ে নেয়। আমি পেরেছি মেঘ, দেখো আমি আগুনকে নিজের হাতে শাস্তি দিয়েছি। ফারিহার হত্যার প্রতিশোধ নিতে পেরেছি আমি। জান, তুমি তোমার বোনের হত্যার প্রতিশোধ নিতে পেরেছো। শুধু তাই না, তুমি এইসব মেয়েদেরকেও বাঁচিয়েছো যাদের আগুন বাজার করে দেওয়ার জন্য আটকে রেখেছিল। তোমার জন্য মেয়েগুলো আবারও তাদের পরিবারের কাছে ফিরে যেতে পারছে। অশ্রু ভরা টলটল চোখে ফারার ঠোঁটের কোনায় মিষ্টি হাসির ঝলক ফুটে ওঠে। মেঘ ফারাকে হাসি মুখটা কিছুটা দূরে দাঁড়িয়ে মন ভরে দেখতে থাকে আদিল। আর নিজের ভালোবাসার মানুষের মুখে সন্তুষ্টির হাসি দেখে অজান্তেই মিহুর ঠোঁটের কোনায় হাসি ফুটে ওঠে। ঠোঁটে হাসি ফুটলেও আদিলকে কাছে না পাওয়ার কষ্ট মিহুর মনকে প্রতিনিয়ত দগ্ধ করতে থাকে। হারু, ওঠ, এখানে থাকবি নাকি বাসেও ফিরতে হবে? আদিলের কথায় মেঘ ফারা মুচকি হেসে দিয়ে ফ্লোর থেকে উঠে দাঁড়ায়। ফারা গুটি গুটি পায়ে আদিলের কাছে এসে বলে, ভাই আজ তোর কাছে একটা জিনিস চাই, দিবি আমাকে? তোকে কখন না করছি যে আজ করব? একবার মুখ ফুটে বল তুই যা চাইবি, তাই এনে তোর সামনে হাজির করব। ভাই আমি চাই পুরনো সব অতীত ভুলে গিয়ে তুই আর মিহু নতুন করে জীবনটা শুরু কর। কিন্তু কোনো কিন্তু না ভাই, আমি এখন বুঝতে পেরেছি আমি এতটাই প্রতিশোধের নেশায় মেতে উঠেছিলাম যে একটা নিষ্পাপ মেয়ের ক্ষতি করে ফেলেছি। আমি চাই না আমার জন্য আবারও এই মেয়েটা কষ্ট পাক। তুই রাখবি না আমার কথা? আদিল ফারহার কপালে স্নেহের পরশ দিয়ে বলে, রাখবো আমার কলিজার কথা, আমি রাখবো। আদিলের মুখে কথাটা শোনা মাত্রই মিহুর চোখে মুখে খুশির ঝিলিক ফুটে উঠল। তা একমাত্র মেঘের চোখেই ধরা পড়ল। যাক, এবার আমার বোনটাও ভালোবাসার মানুষটিকে নিয়ে সুখে থাকবে। আর কি চায় একজন ভাই হয়ে। আকাশে কালো মেঘ কেটে গিয়ে এক নতুন ভোরের সূচনা হলো। হ্যাঁ, আজ মেঘ ফারহার নতুন করে আবার পবিত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। সাথে সাথে আদিল মিহু বিয়েও একই সময়ে সম্পন্ন হলো। অবশেষে সব বাধা, সব অন্ধকার অতিক্রম করে ভালোবাসার মানুষগুলো একত্রিত হয়ে যায়। যেখানে আরহান চৌধুরী বা আগুনের অভিশপ্ত কালো ছায়ার কোনো চিহ্ন নেই, আছে শুধু ভালোবাসার পূর্ণতার ছোঁয়া। মনে ভালোবাসা, তৃপ্ততা নিয়ে ফারহা, মেঘ, আদিল, মিহু এগিয়ে চলে জীবনের নতুন অধ্যায়ের দিকে। যে নতুন অধ্যায়ে আগুনের কোনো জায়গা নেই, আছে শুধু অফুরন্ত ভালোবাসা। হাই বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।